অসহ্য পেট ব্যথার কারণে কলেজ থেকে ছুটি নিয়েছে রজনী। কিছুক্ষণের মধ্যেই হয়তো তার পিরিয়ড শুরু হবে। প্রতিবার পিরিয়ড শুরুর খানিক আগে থেকেই মাত্রাতিরিক্ত ব্যথা শুরু হয় তার। এটা বুঝতে পেরেই সে কলেজ থেকে অগ্রিম ছুটি নিয়ে চলে এসেছে। কলেজ থেকে বের হওয়ার পর থেকেই সে লক্ষ্য করছে একটা ছেলে তার পিছু নিয়েছে। ছেলেটা তাকে কিছু বলছেও না, আবার তার কাছেও আসছে না। রজনী থেমে গেলেই ছেলেটাও থেমে যাচ্ছে। রজনী পেছনে তাকালে ছেলেটা অন্যদিকে তাকাচ্ছে। রজনীর কাছে ভীষণ অবাক লাগছে, ছেলেটা এইভাবে তাকে ফলো করছে কেন। এরই মাঝে রাস্তায় একটা ইজি বাইক পেল। রজনী ইজি বাইকে উঠেই নিশ্চিন্ত হলো যে ছেলেটা আর তার পিছু নিতে পারবে না। ইজি বাইক 10 মিনিট পরে গিয়ে থামলো খেয়াঘাটের কাছে। ইজি বাইক থেকে নেমে রজনী খেয়ায় উঠল। অবাক করা ব্যাপার, অন্য আর একটা নৌকায় সেই ছেলেটাও উঠেছে। রজনী কৌতূহলী হয়ে ছেলেটাকে দেখছে। এইভাবে নিজ গ্রাম থেকে ছেলেটা কি বলবে। নৌকা পার হয়েই একটা দোকান। ছেলেটা দোকানে বসলো আর রজনী ভ্যানের জন্য অপেক্ষা করছে, কিন্তু ভ্যান নেই। দাঁড়িয়ে থেকে অধৈর্য হয়ে হাঁটা শুরু করলো। তাদের গ্রাম থেকে কলেজে যেতে নদী পার হতে হয়। নদীর ওপারেই তাদের বিশাল শহর। রজনীদের গ্রামটাও অনেক বড়, বলা যায় 4 গ্রামের শহরের মানুষ অন্য পাড়ার মানুষদের ঠিকমতো চেনেই না। বিশেষ করে মেয়ে বা বাড়ির বউরা চেনেই না। গ্রাম হলেও রাস্তাঘাট ভালো, ভ্যান এবং অটো চলাচল করে সারাক্ষণ। এক পাশে থেকে অন্য পাশে মানুষ যানবাহনেই যাতায়াত করে। রজনী খেয়াল করলো ছেলেটা এবার আর তার পিছু হাঁটছে না। নিশ্চিন্ত মনে এবার বাড়ির দিকে পা বাড়ালো। রাস্তার পাশে সেই দোকানের ছাউনির নিচে দাঁড়িয়ে ক্যারাম খেলছে কয়েকজন ছেলে। রজনী সেখান থেকেই যাচ্ছিল। ফাঁকা রাস্তা, আশেপাশে কাউকে না দেখে ছেলেগুলো খুব বাজেভাবে টোন করা শুরু করলো। একটা ছেলে বলে উঠল। ছেলেগুলো পৈশাচিক হাসিতে গড়িয়ে পড়ল। কেউ বলছে আমি আগে, কেউ বলছে না না আমি আগে। একের মালটা ক্যাডারে। উত্তরপাড়া থেকে আসে, এবার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে মনে হয়। আরে ভাই, এমন মাল তো দেখি নাই আগে। হ ভাই, পুরাই আগুন, একদম কচি। লাগবে নাকি? লাগলে ওস্তাদরে কইও, বাড়ি থাইকা তুই লাইন না দিব। ওস্তাদ এসব কাজে ভালো পটু আছে। হ ভাই। লাগবে মানে? এমন মাল হাতছাড়া করি কেমনে? একদম টলমলো, ভাবখানা দেখাই মনে হইতাছে অহনো মোড় খোলা হয় নাই। ওস্তাদরে আগের দিনই কইছিলাম এই মালের কথা। আরে ভাই দেখ দেখ। কোন লাগা তাইলে? ওস্তাদ এই মালটা আমার লাইগা তুইলা আইনা দিক। তোর একার লাইগা কেন? সবাই মিলামিশা ভাগ কইরা নি, মজা সবাই নেই। কেউ বলছে না না আমি আগে। একের পর এক বিশ্রী কথা বলেই যাচ্ছে। রজনী একটা বাড়ির জন্য পেছনে ফিরে তাকালো না। দোকানের সামনে থেকে আসার সময় শুধু একটা ছেলের মুখ নজরে পড়েছিল, বাকি ছেলেগুলোর মুখও দেখেনি, শুধু তাদের কথা শুনেছে। রজনী হাঁটার গতি বাড়িয়ে দিতেই অন্য একটা ছেলে বলে উঠল। সাথে সাথে রজনী তার জামার পেছনে তাকিয়ে দেখল ইতিমধ্যে লাল রং করা আরে ওইটা রং না। সাথে সাথে রজনী তার জামার পেছনে তাকিয়ে দেখল ইতিমধ্যেই তার পিরিয়ড শুরু হয়ে গিয়েছে। জামার পেছনে দাগ ভেসে উঠেছে। ছেলেগুলো বিশ্রীভাবে হেসে উঠল। ওদের হাসিতেই রজনীর সমস্ত শরীর ঘৃণা আর ভয়ে থরথর করে কেঁপে উঠল। ভীষণ অপমানে লাগলো, তার আত্মসম্মানে এমনভাবে আঘাত লাগলো, ভেতর থেকে মাথভাঙা কান্না উপচে এসে পড়ছে যেন। একটা মেয়ের জীবনের সব থেকে আত্মসম্মানে লাগা কথাগুলো আজ সে শুনেছে। মেয়েরা কতটা আনসেফ তার নিজের দেশে। মেয়েদের ফাঁকা রাস্তায় পেলে ছেলেরা ভোগের বস্তু মনে করে এইভাবেই উপহাস করে। রজনী বুঝতে পারল এই মুহূর্তে তার জীবনে সব থেকে বড় অঘটন ঘটতে চলেছে। আশেপাশেও কেউ নেই সাহায্য করার জন্য। মাথাটা ভন ভন করে ঘুরছে। তার বাবা বারবার বলে দিয়েছিলেন সে যেন এদিক দিয়ে একা আসা যাওয়া না করে। এবারের ছেলেগুলো খুব একটা ভালো নয়, প্রয়োজনে সারা দিন দাঁড়িয়ে থাকবে। বাবা তাহলে মিথ্যা বলেনি। ভয়ে রজনী আল্লাহকে ডাকছে আর মনে মনে দোয়া ইউনিস পড়ছে। এই মুহূর্তে কেউ যেন ফেরেস্তার মতো আসে আর তাকে ছেলেগুলোর হাত থেকেই রক্ষা করে। বুকের ভিতর কেমন হাতুড়ি বাড়ি দিয়ে উঠছে যেন। পেছন থেকে ছেলেগুলোর বিশ্রী কথার পরিমাণ আরও বহু গুণ বেড়ে গেল। ভয়ে চোখ মুখ শুকিয়ে এসেছে। এখনই মাথা ঘুরে পড়ে যাবে এমন একটা অবস্থা। তৎক্ষণাৎ একটা বাইক তার সামনে এসে দাঁড়ালো। রজনীর সাথে সাথে কেঁপে উঠল। ভাবলো খারাপ ছেলেগুলো তার কাছে চলে এসেছে। এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। যদি কোনো অঘটন ঘটে তাহলে কি হবে।
চোখ দুটো পানিতে টলমল করে উঠল, আর মন শক্ত করলো আজ যদি তার কোনো সর্বনাশ হয় তাহলে সে আজ চুপচাপ মেনে নেবে না। একটা খুন করে প্রয়োজনে সে নিজেও খুন হবে। সে চায় না হেডলাইনে মানুষ এটা দেখুক যে কয়েকজন যুবকের হাতে কলেজ ছাত্রী গণধর্ষণের শিকার। সে চায় মানুষ দেখুক ধর্ষকদের খুন করেছে কলেজের ছাত্রী। তার সামনে এসে দাঁড়ানো কালো রঙের বাইকটার দিকে তাকালো সে। বাইকে দুজন ছেলে বসে আছে। পেছনে সেই ছেলেটা বসে আছে যে কলেজ থেকে আসার সময় রজনীকে ফলো করছিল, আর সামনে হেলমেট মাথায় একটি ছেলে বসে আছে। এরই মাঝে পেছনের ছেলেটি বলে উঠল, ওস্তাদ শব্দটি রজনীর কর্ণকুহরে কেমন বিশ্রী শোনালো। কিছুক্ষণ আগেই এই ওস্তাদ শব্দটা কয়েকবার শুনেছে সে। সামনে বসে থাকা ছেলেটি মাথার হেলমেট খুলল, এলোমেলো চুলগুলো হাতের আঙুল দিয়ে আছড়ে ঠিক করে নিল। রজনীর বুঝতে অসুবিধা হলো না যে এই ছেলেই তাদের ওস্তাদ, যে ওস্তাদকে দিয়ে তাকে তুলে আনার কথা বলা হয়েছে। তৎক্ষণাৎ তার মনের মধ্যে একরাশ ঘৃণা জমে গেল। এটা ভেবেছে ছেলেটা এই গ্যাংয়ের লিডার। ছেলেটার নাম প্রান্তিক চৌধুরী, এই গ্রামেরই ছেলে, তবে ফ্যামিলি সহ শহরে থাকে। গ্রামে বাপদাদার ভিটা বাড়ি আছে, মাঝে মধ্যে গ্রামে আসে ঘুরতে। পারিবারিকভাবে রাজনীতিতে জড়িত, অত্যন্ত সাহসী, মেধাবী আর তেজি স্বভাবের একটি ছেলে। তবে তার বাবা শান্তশিষ্টভাবে রাজনীতি করেছে, কিন্তু প্রান্তিক তার ব্যতিক্রম। সেকেন্ডে সেকেন্ডে জ্বলে ওঠে তার শরীর। এমন কোনো দিন নেই যে কারোর সাথে মারামারি করে না। একবার তার বাবাকে এক পার্টির লোক অকারণে খুব মেরেছিল। তারপর থেকেই বাবার সাথে সম্পূর্ণ রাজনীতিতে মন দিয়েছে। পারিবারিক আভিজাত্য, দেখতে সুন্দর, শিক্ষাগত যোগ্যতা, ক্ষমতা সব থাকতেও 28 বছর বয়সী প্রান্তিক চৌধুরী সিঙ্গেল। যদিও এর পেছনে কারণ আছে। প্রান্তিক হাত ঘড়ি ঠিক করে নিয়ে টাইম দেখল। শার্টের হাতা গোটাতে গোটাতে একবার রজনীর মুখশ্রীতে দৃষ্টি নিক্ষেপ করল। বিগত 7টা দিন এই মেয়েটাকে খুঁজতে খুঁজতে পাগল প্রায় সে। বিগত 7 দিন সারা শহরে খুঁজেছে, কিন্তু কোথাও পায়নি। কলেজের বসন্তবরণ অনুষ্ঠানে বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা। গানে রজনীর ডান্স পারফরমেন্স দেখে ফিদা হয়ে যায় প্রান্তিক। মুগ্ধ হয়ে দেখেছিল রজনীকে। প্রান্তিকের নয়নেও যেন নেশা লেগেছিল, রজনীকে দেখার নেশা। নাচের মাঝে রজনীকে খুব প্রাণবন্ত দেখাচ্ছিল, হাসছিল খুব, গালে টোল পড়ছিল। কিছু মেয়ের হাসি এত সুন্দর হয় যে একবার দেখলেই অন্তঃকরণে আজীবনের জন্য গেঁথে যায়। রজনী যখন হাসছিল তখন ওর ওষ্ঠদ্বয় দারুণ সুন্দর দেখাচ্ছিল। প্রান্তিক এক ধ্যানে তাকিয়েছিল রজনীর সেই ওষ্ঠের পানে। হরিণী চোখ আর ঠোঁট সব মিলিয়ে মনের মাঝে ভালো লাগা নামক এক সিগন্যাল দিচ্ছিল। প্রান্তিক হারিয়ে গেল দূর অজানায়। একটা মেয়ের হাসি তাকে এলোমেলো করে দিল। লাস্ট 7 দিন ঘুম হয়নি তার। হন্যে হয়ে খুঁজেছে। মেয়েটির সুন্দর ঠোঁট দুটো সেকেন্ডে ভেসে উঠছিল তার অক্ষিপটে। যে ছেলের ধারণা ছিল এই পৃথিবীতে এমন কোনো মেয়ের জন্ম হয়নি যাকে সে ভালোবাসতে পারে, সেই ছেলেই এক মুহূর্তে প্রেম নামক ভয়ানক অসুখের অতলন্তায় হারিয়ে গেল। বিগত 7 দিনে কেউ সন্ধান দিতে পারেনি মেয়েটির। এইভাবে যে মেয়েটিকে এখানে খুঁজে পাবে প্রান্তিক ভাবতেও পারেনি। ওষ্ঠকোণে মৃদু হাসি ঝুলিয়ে দাল্লুক পানে দৃষ্টি রেখে অস্ফুট স্বরে বলল, থ্যাঙ্কস। যেন এক জীবনের সর্বশ্রেষ্ঠ জিনিসটা সে খুঁজে পেয়েছে। ওষ্ঠ জুড়ে সেই হাসি অব্যাহত রেখে রজনীর মুখশ্রীতে দৃষ্টি দিল। রজনীর দিকে তাকিয়েই ভয়ে প্রান্তিকের অন্তঃকরণে কেমন কাঁপুনি দিয়ে উঠল। এই প্রথমবার ভয় নামক কিছু প্রান্তিকের আত্মা কাঁপিয়ে তুলল। রজনীর চোখে মুখে স্পষ্ট ঘৃণার চাহনি দেখতে পেল। রজনী রাগ আর ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। এতক্ষণ তাকে বিশ্রী কথা বলা ছেলেগুলোর ওস্তাদ তাহলে এই ছেলেটা? ওই ছেলেগুলো এত বিশ্রী আর জঘন্য, তাহলে তাদের ওস্তাদ কতটা বিশ্রী আর জঘন্য হতে পারে? রজনী আজ প্রমাণ পেয়েছে শুধু সুন্দর চেহারা হলেই মানুষের মন সুন্দর হয় না। অজান্তেই সুন্দর চেহারার ছেলেদের প্রতি জঘন্য এক ধারণা তৈরি হলো রজনীর। প্রান্তিক বুঝতে পারছে না কেন রজনী এভাবেই রেগে আছে। এভাবে পথ আটকে দাঁড়ানোর জন্যই কি রেগে গিয়েছে? প্রান্তিক কেমন বেসামাল হয়ে পড়েছে, কি বলবে বুঝতে পারছে না। পেছনে শ্রাবণ, পানি দিত। তাকিয়ে বলল। শ্রাবণ বাইকে বাঁধানো ব্যাগ থেকে পানি এগিয়ে দিল। প্রান্তিক রজনীর দিকে টেক ইট। রজনী বিরক্তিকর চাহনিতে তাকিয়ে আছে। জুতা মেরে গরুদান দেখে অবাক হচ্ছে।
প্রান্তিক আবার বলল, তোমাকে নার্ভাস দেখাচ্ছে। তুমি আমার ছোট হবে, তাই তুমি করেই বললাম। এই পানি কেউ খায়নি, একদম ইনট্যাক্ট। আমি সবসময় সাথে পানি রাখি। তোমাকে জাস্ট নার্ভাস দেখিয়ে দিচ্ছি। আবার বলল। রজনীর কি বলা উচিত বুঝতে পারছে না, নিজেকে লাগবে না। কন্ট্রোল করে বলল। প্রান্তিক বুঝলো রজনী তার থেকে পানি নিতে চাইছে না। নিজের ঠোঁট কামড়ে ধরে তোমার বাবার নাম কি? নিজের ঠোঁট কামড়ে ধরে কিছু একটা ভেবে কেন? আমি ওই গ্রামেরই ছেলে, তাই জানতে চাইছি। ও, তোমার বাবার নাম? কেন? ভয় পাচ্ছ কেন? আমি তোমার কোনো ক্ষতি করব না। আমার লাগবে তাই জানতে চেয়েছি। কেন লাগবে? আচ্ছা, তোমার নাম কি? কি করবেন? কিছু একটা ভেবে বলল। রজনী সন্দিহান ভাবে শ্বশুর বাড়ি বানাবো। তোমার বাবার জামাইয়ের তো রাইট আছে তার শ্বশুর আর শ্বশুরের মেয়ের নাম প্রশ্ন জানা, ছুড়ে দিল। তাই না? প্রান্তিক এবার ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে বলল, রজনীর এই ছেলেটার সাথে কথা বলতেও ঘৃণা করছে, শুধু মান সম্মান বাঁচানোর জন্য ভয়ে ভয়ে কথা বলছে। প্রান্তিক বুঝতে পারছে রজনী ক্রোধান্বিত, চোখ মুখে রাগ আর ঘৃণা উপচে পড়ছে, কিন্তু ভয় পাচ্ছে বলে তাকে সহ্য করছে। প্রান্তিক অত্যন্ত মেধাবী ছেলে, সাথে বিচক্ষণ। কেউ তার সাথে কেমন ভঙ্গিতে কথা বলছে তুমি কি কোনো কারণে আমার উপর বিরক্ত? আই মিন, আমি কি তোমাকে ডিস্টার্ব করছি? না। এই কথাটা মনের বিরুদ্ধে বললে। এই বিরক্তির কারণ খুঁজে বের করতে প্রান্তিক চৌধুরীর 2 মিনিটও লাগবে না। আমি কি যেতে পারি? অফকোর্স, বাট নাম তো বলতে হবে। নাম বললেই যেতে পারবে। রজনী আমার নাম। ওয়াও, মাই ফেভারিট, রজনীগন্ধা। রজনীর দিকে শান্ত চোখে তাকিয়ে বলল, এই যে রজনীগন্ধা, এত পথ হেঁটে যাবে কিভাবে? রজনী সেখান থেকে হাঁটা দিল। প্রান্তিক ডেকে বলল। বাইক নিয়ে যা, ইজি বাইক ডেকে নিয়ে আয়। রজনী পেছনে তাকালো না। প্রান্তিক শ্রাবণকে বলল। শ্রাবণ চলে গেল। প্রান্তিক রজনীর জামার পেছনে খেয়াল করলো। গায়ের শার্ট খুলে রজনীর সামনে গিয়ে দাঁড়ালো। রজনী আতঙ্কে কেঁপে উঠল শার্ট খোলা দেখে। শার্টের নিচে সাদা গেঞ্জিও আছে। প্রান্তিকের দৃষ্টি রজনীর ঠোঁটের দিকে নিবদ্ধ। রজনী বুঝতে পারল এত ভয়? কখনো ভয় দেখছি, কখনো রাগ, কখনো ঘৃণা, বাট ওয়াই? ঠোঁটের দিকেই তাকিয়ে আছে। এবার প্রান্তিক হেসে দিয়ে বলল, বলেই শার্টটা রজনীর পেছনে বেঁধে দিল। রজনী এই ঘটনার জন্য একদম প্রস্তুত ছিল না। সে ভেবেছিল অন্য কিছু। রজনী বিস্ময় বদনে দেখছে প্রান্তিকের ভালো সাজার অভিনয়। কতগুলো নোংরা জানোয়ার পেলে রেখেছে তাকে বিছানায় নিতে, যারা জঘন্য কথা বলছে এবং যার সাহায্যে বিছানায় নেবে, তার এমন নারীদের প্রতি মারাত্মক রেসপেক্টটা রজনীর কাছে আরও জঘন্য লাগছে। সত্যি বলতে এসব যে হজম করতে পারছে না সে। থুতু ছুঁড়ে মারতে ইচ্ছা করছে, বলতে ইচ্ছা করছে, অমানুষ জানোয়ার, এভাবে ভালো মানুষের মুখোশ পড়লে কি ভালো মানুষ হতে পারবে? আমার জীবনের দেখা সবথেকে ঘৃণিত মানুষ তুই। রজনী প্রান্তিকের শার্ট খুলে ফেলার চেষ্টা করতেই প্রান্তিক রজনীর হাত চেপে ধরল। প্রান্তিকের হাতের স্পর্শে ঘৃণায় ও শরীর রিডি করে উঠল। রজনীকে স্পর্শ করা মাত্রই প্রান্তিকের শরীর ভয়ঙ্করভাবে স্পর্শ প্রান্তিককে এভাবে কাঁপাতে পারেনি। হাত চেপে ধরার সাথে সাথে রজনীর কোমরেও প্রান্তিকের হাত লেগে গেল অসাবধানতায়। ভয়ানক এক অনুভূতির সৃষ্টি হলো। একটা মেয়ের স্পর্শ এত ভয়ানক হতে পারে? রজনী তড়িৎ গতিতে সরে দাঁড়ালো। প্রান্তিক বুঝতে পারল তার স্পর্শ মেয়েটা ভালোভাবে নেয়নি। এটা ভেবেই প্রান্তিক মনে মনে শান্তিবোধ করল। এই ম্যাজিশিয়ান মেয়ে সে পেয়ে গিয়েছে। কেননা প্রান্তিক চৌধুরীর কাছে আসার জন্য মেয়েরা কত সস্তা কাজ করে, আর স্পর্শতে বিরক্তি বোধ করলো। ইউ আর রিয়েলি গ্রেট রজনীগন্ধা। আনমনে বলল। রজনী আবারও আই থিঙ্ক শার্টটা খোলা ঠিক হবে না। কেন ঠিক হবে না আমি ডিটেলসে বলতে পারছি না। এসব বিষয় তোমার সাথে খোলামেলা আলোচনা করলে তুমিই লজ্জা পাবে। তবুও তুমি যদি ঘাউরামি করে খুলতে চাও তাহলে তোমাকে আমার ডিটেলসে বোঝাতে হবে। প্রান্তিক প্যান্টের পেছন পকেট থেকে মানিব্যাগ বের করে রিপিটার এর মাঝেই একটা অটো এসে থামলো। শ্রাবণী অটোটা পাঠিয়েছে। ভাঙতি নাই বাজান। দিতে হবে না, নিয়ে নিন।
গেছে। প্রান্তিক প্যান্টের পেছন পকেট থেকে মানি ব্যাগ বের করে অটোওয়ালাকে 100 টাকা বের করে দিল। অটোওয়ালা বলল, অটোওয়ালার চোখ মুখ আনন্দে চকচক। মানুষ এত ওভার অ্যাক্টিং কিভাবে করে? শেষমেশ এই ছেলে ঠিক করা অটোতে উঠতে হবে। রজনী চুপচাপ দাঁড়িয়ে দেখছে আর ভাবছে এই মুহূর্তে তার না উঠেও উপায় নেই। চুপচাপ অটোতে উঠে ভাই ভাবি চলে গিয়েছে। চলে গেল। শ্রাবণ চলে এলো। শ্রাবণ এসে বলল, প্রান্তিকের মুখাবয়ব এবার কঠিন রূপ ধারণ করলো। শ্রাবণ, সিগারেটের লাইটারটা দে। গায়ে সাদা রঙের গেঞ্জি টেনে ঠিকঠাক করে বলল। শ্রাবণ লাইটার আর সিগারেট এগিয়ে দিল। প্রান্তিক সিগারেট। রজনী ফুল আমার উপর এত ক্রোধান্বিত কেন? ভাই এটাই তো বুঝলাম না। দেখে মনে হলো অনেক আগে থেকেই চিনি আপনাকে, যেন এক জন্মের শত্রুতা। চোখে মুখে আপনার উপর বিষাক্ত কিছু দেখলাম। রজনী ফুলের আমার প্রতি এমন ধারণা হওয়ার কারণ কি? রজনী ফুলে তো কাঁটা নেই, আছে শুধু সুবাস। আমি রজনী ফুলের সুবাস চাই, এমন কাঁটা নয়। এই এই এই, চল খোঁজ লাগা তো, খোঁজ লাগা কি কারণে রজনী ফুল এমন রেগে আছে। জি ভাই, টেনশন করবেন না, ভাবির রাগ করার কারণ খুঁজে বের করব। তবে আরেকটা নিউজও আছে, শুনলে আপনি আগুন লাগাই দিবেন। এমন অঘটনের কারণই বুঝলাম না। আকাশ পাতাল তন্ন তন্ন করে খুঁজে বের করব রজনী ফুলের ক্রোধান্বিত হওয়ার সেই কারণ খুঁজে বের করে আমি দুনিয়া থেকে ভ্যানিশ করে দেব সেই কারণ, যে কারণে রজনীগন্ধা রাগ করে। ওই ফুলে আমি সুবাস চাই, ওই সুবাসে আমি মাতোয়ারা। রজনীগন্ধা, তোমার ঘৃণা ভরা দৃষ্টিতে আমি মৃত, তোমার নেশায় আমি জীবিত। নাক দিয়ে গলগল করে ধোয়া ছেড়ে হুঙ্কার দিয়ে বলল, প্যাকেট থেকে লাস্ট সিগারেটটা নিয়ে 2 ঠোঁটের মাঝ বরাবর চেপে ধরে রেখেছে প্রান্তিক। খালি প্যাকেটটা দূরে ছুঁড়ে মারল। এক পা মাটিতে আর এক পা বাইকের স্ট্যান্ডে। বাইক হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। চোখ দুটো দিয়ে যেন বলেন বহিঃশিখা ঝরছে। কপালে কয়েকটা ভাঁজও পড়েছে। ফর্সা মুখশ্রীতে অযত্নে বেড়ে ওঠা খোঁচা খোঁচা দাড়ি, যদিও এটা তার স্টাইল বলা যায়। রাগে সমস্ত মুখশ্রী লাল বর্ণ ধারণ করেছে। প্যান্টের পেছন পকেটে হাত দিয়ে হাতড়ে লাইটারটা বের করলো। আগুন জ্বালিয়ে মুখ হালকা নিচু করে সিগারেট শ্রাবণ, রজনীকে পাহারা দিতিস না এতদিন? জি ভাই, রেগুলারই ভাবির কলেজের সামনে দাঁড়িয়েছি, কিন্তু একদিনও পাইনি। পরে শুনলাম কলেজ বন্ধ ছিল। আজই প্রথম দেখা ভাবির সাথে। এর আগে পরে তো আমার সম্পর্কে রজনীগন্ধাকে কিছুই বলিসনি, তাই না? না ভাই। তাহলে ও রেগে আছে কেন? আমাকে চেনে না, তাহলে ওর একজন অপরিচিত যুবকের প্রতি এত রেগে যাওয়ার কারণ কি? ভাই সেটাই তো বুঝলাম না। আমার মাথা ফেটে যাচ্ছে শ্রাবণ, একদম ফেটে যাচ্ছে। পৃথিবীর সব আশেপাশে ধ্বংস করে দিতে মন চাইছে। ভাই বেশি টেনশন করবেন না, আমরা আছি তো। কেন আর কি কারণে ভাবি রেগে আছে আমরা খুঁজে বের করব। ইনহেলারটা দে শ্রাবণ। ইনহেলারটা বের করে দিল। প্রান্তিক ইনহেলার ছাড়া চলতে পারে না। বেশি রেগে গেলে, বেশি চিন্তা করলেই নিঃশ্বাস আটকে আসে তার। প্রান্তিক মুখে ইনহেলার দিয়ে শ্রাবণের দিকে দৃষ্টিপাত করলো। ইনহেলার মুখ থেকে বের করে বলল, প্রান্তিককে আজ থেকে সারাক্ষণ ওকে পাহারা দিবি। অন্তু, তুই, সাজিদ সবাই সারাক্ষণ ওকে পাহারা দিবি, ওকে সেফ রাখবি। খেয়াল রাখবি যেন ভুলেও কেউ রজনীগন্ধার সুবাস নেওয়ার চেষ্টা না করে। করলে একদম জায়গায় পুঁতা ফেলবি। বাকিটা আমি হ্যান্ডেল করব। আর তোদের হাত খরচ আমি এ মাস থেকে বাড়াই দিতেছি। ভাই আপনার জন্য আমরা জান নিয়ে হাজির। আর আপনি বলেছেন এই কাজের জন্য আমাদের হাত খরচ বাড়িয়ে দেবেন। এই পৃথিবীতে একটাই আকাশ, আর আকাশের একটাই চাঁদ। তেমনি পৃথিবীতে প্রান্তিক চৌধুরী একজনই, আর তার একটাই রজনীগন্ধা। জীবনে অনেক টাকা ইনকাম করেছে, কিন্তু কখনো এত সুখ আর মানসিক শান্তি পাইনি যেটা ওই মেয়ের মুখ দেখার পর পেয়েছি। আগে জানতাম টাকা থাকলেই সব হয়, প্রচুর মেয়ে পাওয়া যায় ইজিলি। অনেক মেয়েও পেয়েছি, কিন্তু ভিন্ন কিছু ফিল হয়নি। সব মেয়ে স্বাদ আর ঘ্রাণ একই, কিন্তু এই একমাত্র মেয়ে যার ঘ্রাণ আলাদা, স্বাদ ভিন্ন, যেন দামি কোনো ডায়মন্ড যা চাইলে ছোঁয়া যায় না। শ্রাবণ, এই মেয়েকে আমার লাগবেই। আমার লাগবে মানে লাগবেই। ও আমার,
রজনীগন্ধার দিকে জাস্ট কেউ আর চোখে একবার তাকালে ওর চোখ দুটো তুলে একদম মাটিতে মিশায় দিবি। ভাই পুঁতে ফেলার মতোই কাজ করেছে আজ রোমিওর ছেলেরা। কি কাজ? ভাবিরা অনেক অশ্লীল কথা বলেছে, আমার রক্ত টকবক করছিল রাগে। এমনি ওই রোমিওদের আমি দেখতে পারি না, কিন্তু আপনিই তো বলেছেন আপনার গ্রামে যেন ভুলেও আমরা মারামারি না করি। আপনার আদেশ মাথায় রেখেই রোমিওর চাইলাদের কিছুই বলি নাই ভাই। তবে এত জঘন্য কথা শুনলে আপনার মাথা ঠিক থাকবে না। ধারণ করলো সাথে সাথে। এখনই চোখ দুটো বেরিয়ে আসবে। কপালের দুপাশে শিরা ভেসে উঠল। চোখে মুখে ভয়ঙ্কর হিংস্রতা। দেখে মনে হচ্ছে এক্ষুনি সব ভস্ম করে দেবে। সিগারেট মাটিতে ফেলে জুতা দিয়ে পিষে নিয়ে বলল। শ্রাবণ তখনকার সব ঘটনা খুলে বলল। প্রান্তিক রাগে কাঁপতে কাঁপতে তার সামনে থাকা গাছে গায়ের সমস্ত বল কি বলেছে? প্রান্তিক রাগে কাঁপতে কাঁপতে তার সামনে থাকা গাছে গায়ের সমস্ত বল প্রয়োগ করে লাথি মেরে বলল। সন্ধ্যায় প্রান্তিক বাসায় ফিরল, সাথে শ্রাবণ। শোরের বাচ্চাদের জন্য কবর খোর। ভাই ওদের তো লজ্জা নেই দেখছি। সেবার না কলেজে আপনার বোন প্রিয়তাকে হয়রানি করার জন্য আচ্ছা পিটানি পেটালেন। ওদের তো দেখছি বিন্দুমাত্র লজ্জা নেই। আশেপাশে দেখ তো রোমিওর চালাপেলা কেউ আছে কিনা। না ভাই, আপনারা দেখে সবগুলো ভ্যানিশ হয়ে গিয়েছে। সেই মাইরে কথা মনে পড়লেই তো ওদের হাঁটু কাঁপে ভাই। ওদের সেই সাহস নেই যে আপনার সামনে এসে দাঁড়াবে। ওদের কোথায় পাওয়া যাবে শ্রাবণ? ভাই মনে হয় কালো থাকবে এখানে। সবসময় প্রান্তিকের সাথে থাকে। প্রান্তিকের সব থেকে বিশ্বস্ত মানুষ হলো শ্রাবণ। প্রান্তিকদের বাড়িতেই শ্রাবণ একটা রুমে থাকে। প্রান্তিকের মা বাবা নিজের ছেলের মতোই জানে শ্রাবণকে। প্রান্তিকদের বিশাল বড় বাড়ি শহরে, ঢাকায়ও বাড়ি আছে, কয়েকটা গাড়িও আছে। তবে প্রান্তিক কখনো গাড়িতে চলে না। তার বাইক খুব প্রিয়। ডাইনিংয়ে বসে আছে প্রান্তিকের বাবা আর মা আঞ্জুমান চৌধুরী, সাথে একমাত্র বোন প্রিয়তা। তাদের সাথে বসে এক লোক পান চিবোচ্ছে। এই লোকটাকে প্রান্তিক আগে থেকেই চেনে। উনি প্রান্তিকদের গ্রাম বালুরচর গ্রামের ঘটক সালেমান। প্রান্তিক আর চোখে তাকালো সোলেমান ঘটকের দিকে। অঞ্জুমান আর মেহবুব ছেলের মুখের গম্ভীর চেহারা দেখে দুজনের দিকে তাকালেন। তাদের ছেলে কি আজ আবার কারোর সাথে ঝামেলা করেছে? মুখের এমন ভয়ানক অবস্থা কেন? এর মাঝে সালেমান ঘটক বলে উঠল। প্রান্তিক বিরক্তি ভরা চোখ মুখে। আরে প্রান্তিক বাজান, তোমার লাইগাই তো বইসা ছিলাম। প্রান্তিক আবারও কৌতূহলীভাবে প্রশ্ন ছুড়ল। প্রান্তিক এবার বাম ভ্রু উঁচিয়ে বলল। কেন? মাইয়া গো বহুত ছবি আনছি আজ, তোমার আইস পছন্দ হইবই, না হইয়া যাইব না। উঁচিয়ে বলল। ঘটক মনে মনে বিড়বিড় করছে। কেন? মেয়েদের ছবি দেখে কি করবো? বিয়ার লাইগা। ঘটকের এক সেকেন্ডের জন্য আপনি আবার বিয়ে করবেন? তওবা, তোমার বিয়ার লাইগা। আমি আর কয়বার বিয়ে করব? কেন, আগেও বিয়ে করছো? হ্যাঁ করেছি। কবে বিয়া করলা? সপ্তাহখানেক আগেই। কোন হানে বিয়া করলা? আমাদের গ্রামেই। আমাকে গ্রামেই? কেডা? নাম কি মাইয়ার? তার বাপের নাম কি? এক সেকেন্ডের জন্য আত্মা কেঁপে উঠল। আহারে, কতগুলান টাহা মিস করে ফেললাম। সৈয়দ মনসুর আলীর মেয়ে রজনী। কও কি? সে তো আমার ঘরের কোনায়। শুনেছি আপনি তার সম্বন্ধ ঠিক করছেন। মাইয়া তো দেখতে পরিল লাহান, গ্রামের থেকে অনেক কাজে আসে আমার কাছে। একটা বিবাহিত মেয়ের জন্য ঘটকালি করবেন আর? না। ওর জন্য যদি কোনো ছেলে সম্বন্ধ নিয়ে ওর বাবার কাছে যান তাহলে আপনাকে 3 টুকরা কইরা দেওয়া হবে। হ্যাঁ, সেকেন্ডের জন্য আত্মা কেঁপে উঠল। প্রান্তিককে যারা চেনে তারা জানে ও যেমন ভালো তেমনই ভয়ানক। ওর দ্বারা সবই সম্ভব। ঘটক চশমাটা নাকের ওপর থেকে ঠেলে সোজা করে জিজ্ঞেস করলো। প্রান্তিক তা বিয়া কবে হইল? কিছু তো জানলাম না। এখন তো জানছেন তাই না? এখন থেকে যে রজনীর ব্যাপারে জিজ্ঞেস করবে তারে বলবেন ওই মেয়ে বিবাহিত। একটা বিয়ে ঠিক করলে কত পান?
পাত্র বুঝা কথা। আজ থেকে বিয়ে ঠিক করা নয়, বরং বিয়ে ভাঙার জন্য টাকা পাবেন আপনি, ওর বিয়ে ভাঙার জন্য, বুঝছেন? বুঝলাম না কথা। রজনীর এক একটা বিয়ে ভাঙতে 10,000 করে টাকা পাবেন। দূরগ্রাম থেকে যেখান থেকে সম্বন্ধ আসুক, আপনার প্রথম কাজ হবে পাত্রপক্ষকে জানিয়ে দেবেন। কি জানাবেন বলেন? মেয়ে বিবাহিত, দেন আমাকে জানাবেন, বাকিটা আমি বুঝে নেব। এবং ওই মেয়ের বাপ ভাইয়ের কাছে আমার প্রশংসা করবেন আপনি। আপনি ঘটক, নিশ্চয়ই শিখিয়ে দেওয়া লাগবে না কি বলতে হবে। না না বাজান, এইগুলান আমি ভালোই পারবো, কিন্তু ঘটনাহান কি? এসব আপনাকে না জানলে চলবে। ঘাড়ে নিজের মাথা রাখতে চাইলে আপনার কাজ আপনি ঠিকঠাকভাবে করুন। তাইলে আর কি করণের? তোমার বইনের লাইগাই পাত্র দেহি, কি কও বাবা? পাশের শহরেই একটা পাত্র আছে, তোমাগো মতোই পরিবার, তার বাপে এইবার চেয়ারম্যান হইয়া যাইব। হলো বলি প্রান্তিক নিজের ঘরের দিকে কোনো পলিটিক্যাল ফ্যামিলিতে আমার বোনের বিয়ে দিব না। পলিটিক্সে জড়িত কোনো ছেলেকে আমার বোনের আশেপাশেও ঘেঁষতেও দিব না। কথাটা শ্রাবণের কর্ণকুহরে যেতেই শ্রাবণের মুখটা মলিন হয়ে গেল। মলিন চোখে তাকালো প্রিয়তার দিকে। প্রিয়তাও অসহায় চোখে শ্রাবণের দিকে তাকালো। এখনই কেঁদে দিবে দিবে ভাব, চোখ দুটো টলমল করছে। চোখের পানি আড়াল করতে উঠে গেল। ঘটকও উঠে বেরিয়ে গেল। মাহবুব চৌধুরী এবং আঞ্জুমান চৌধুরী এতক্ষণ চুপচাপ ছিল। তারা জানে তাদের ছেলের দ্বারা সব সম্ভব। তাদের ছেলে অত্যন্ত সাহসী, কিন্তু তাদের না জানিয়ে বিয়ে করবার মতো ছেলে তাদের নয়। সৈয়দ মনসুর আলীর মেয়ে কোনো খারাপ আচরণ করেনি তো তাদের ছেলের সাথে? জিদের বসে কি ওই মেয়েকেই বিয়ে করতে চাইছে? মাহবুব চৌধুরী শ্রাবণের দিকে তাকিয়ে বলল। মাহবুব চৌধুরী এবং অঞ্জুমান চৌধুরী দুজনেই ভীষণ কি হয়েছে রে শ্রাবণ? প্রান্তিক এত রেগে আছে কেন? এই মেয়েটি কি কিছু বলেছে প্রান্তিককে? না চাচা, ভাইয়ের ওই মেয়েকে পছন্দ হয়েছে, বিয়ে করতে চাইছে। আপনাদের সাথে ভাই এই ব্যাপারে কথা বলবে। অঞ্জুমান চৌধুরী দুজনেই ভীষণ অবাক হলো। তাদের ছেলে বিয়ে করবে? সত্যি তার কোনো মেয়ে পছন্দ হয়েছে? দুজনে মিলে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করছে। শ্রাবণ এদিক সেদিক তাকিয়ে প্রিয়তার রুমে প্রবেশ করলো। প্রিয়তার রুমে নেই। প্রিয়তার রুমের মাঝ দিয়ে সাইডে একটা এক্সট্রা রুম আছে। কান্না আটকাতে প্রিয়তা প্রায়ই এই রুমেই আসে। রুমটা সদর দরজা থেকে খানিকটা ভেতরে। দিন রাত কেউই এই রুমে প্রবেশ করে না। প্রিয়তা বিছানায় উপর হয়ে কাঁদছে। শ্রাবণ দরজাটা খোলা রেখে এক্সট্রা রুমে প্রবেশ করলো, যাতে দরজা খোলা দেখে কেউ মাইন্ড না করে। বিছানায় বসে প্রিয়তার কাঁধে হাত রাখলো। শ্রাবণের স্পর্শতে প্রিয়তা বিছানা থেকে মুখ তুলে শ্রাবণের দিকে তাকালো। চোখ দুটো লাল হয়ে গিয়েছে। অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে প্রিয়তা শ্রাবণের বাদামি আঁখি যুগলে। এই চোখ দুটো প্রিয়তার নেশা। এই চোখ দুটো তার ভীষণ প্রিয়। শ্রাবণের চেহারার বিশেষত্ব তার বাদামি চোখ, সিল্কি চুলগুলো কপালে পড়ে থাকে আলগোছে। প্রিয়ন্তীর অশ্রুসিক্ত চোখের দিকে তাকিয়ে হৃদয়টা আহত হলো শ্রাবণের। প্রিয়তা উঠে বসল। শ্রাবণ নিজেকে স্বাভাবিক করে বলল, কেউ একজন জানে তাকে ওই উম্মত ছেলেটা ভীষণ ভালোবাসে। তার চোখের নোনা জলে আমার বুকে রক্তস্রোত বইয়ে দেয়, তবুও সে কাঁদে কেন? বলেই শ্রাবণ প্রিয়তার কাঁধের ওপর দিয়ে হাত রাখল। প্রিয়তাকে খানিকটা কাছে টেনে নিল। আলগোছে প্রিয়তার মাথাটা শ্রাবণের বুকে এসে বিঁধল। শ্রাবণ দরজায় উকি দিয়ে দেখল কেউ আসছে কিনা। এদিকটায় কারো আসারও কথা নয় এই টাইমে। আসলেই বা কি? প্রেম করতে গেলে এতটুকু রিস্ক নিতেই হয়। প্রেম ভালোবাসার পুঁজি হলেও ঝুঁকি, এটা নিতেই হবে। প্রেয়সীর চোখে জল, হৃদয় ব্যাকুল। প্রেমিক হিসেবে শ্রাবণের এই মুহূর্তে প্রেমিকার মন ভালো করাটাই গুরুত্বপূর্ণ কাজ। সব রকম ঝুঁকি নিয়েই প্রিয়তাকে বুকের সাথে আগলে ধরে বলল, নিজের লাইফের রিস্ক নিয়ে প্রেম করছি, তাও যদি একজন এভাবে কাঁদে তাহলে কিভাবে হবে? দেখা গেল প্রাণটাও হারালাম, তার হাসিটাও হারালাম। কেঁদে উঠে বলল। শ্রাবণ প্রিয়তা আমাদের বাড়ি কি আজ প্রথমবার এলে তুমি, যে রিক্সের কথা বলছো? এসেছি, বাট প্রেম তো করিনি। প্রান্তিক চৌধুরীর বাড়িতে তারই বোনকে বুকে আগলে ধরাটা কি যেন তেন কথা? সেই হিসাবে আমি বলতেই পারি আমি তোমার ভাইয়ের চেয়েও সাহসী। তুমি জিতছ প্রিয়তা, দারুণভাবে জিতেছ। গর্ব করে বলতে পারবা এই পৃথিবীর শ্রেষ্ঠ সাহসী ছেলে আমার প্রেমিক। প্রেমিকই বলে যেতে হবে,
কখনো সাহস করে বলতে পারবে না যে পৃথিবীর শ্রেষ্ঠ সাহসী পুরুষ আমি, আমার স্বামী? কেন বলতে পারবো না শুনি? কারণ তোমার সেই সাহসী হয়নি আমাকে বিয়ে করার। প্রিয়তার গাল টেনে বলল। শ্রাবণ ছেলে মানুষ কত দুষ্টু জানো? এখন যেমন আছো ভালো আছো, বিয়ের পর প্রচুর দুষ্টুমি করবো আমি, তুমি একদম বিরক্ত হয়ে যাবা। তাই বিয়ের জন্য এত উতলা হইও না, পরে কিন্তু সামলাতে পারবে না। এসব বলে কথা ঘোরানোর কি মানে আছে? তুমি এসব বলে কথা ঘোরাতে পারবে না শ্রাবণ। আর কতবার বলবো চলো আমরা বিয়ে করে নিই? উফ, তুমি বুঝবে না প্রিয়তা, আমি ভাইয়ের সাথে বেইমানি করতে পারবো না। ভাই আমাকে ঠিকই মেনে নিবে, দেখে নিও। মেনে নেবে কিভাবে? তুমি ভাইয়াকে কখনো আমাদের রিলেশনের কথাই বলতে পারবা না। ভাইয়ের বিয়েটা হোক বলবো। বলে কি লাভ? ভাইয়া তো বলেই দিয়েছে সে পলিটিক্যাল কারোর সাথে আমার বিয়ে দিবে না। দিবে, সময় আসুক। এবার একটু হাসো। তোমার রুমে আর বেশিক্ষণ থাকা যাবে না, কেউ আসতে পারে। আসুক, এসে অন্তত দেখে আমাদের বিয়েটা দিক। পকেট থেকে একটা গোলাপের কড়ি বের করে প্রিয়তার ঠোঁটে চেপে ধরে বলল। শ্রাবণ এটা পানিতে ভিজিয়ে রাখো, দেখবে ফুটবে। আর শোনো, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। শ্রাবণ বেরিয়ে গেল প্রিয়তার রুম থেকে। বেশি ভালোবাসে তাকিয়ে রইল শ্রাবণের দিকে। এই মানুষটাকে সে ভালোবাসার চাইতে একটু বেশি ভালোবাসে। প্রায় 1 ঘন্টা কেটে গিয়েছে, শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে প্রান্তিক। কোনোভাবেই মাথা ঠান্ডা হচ্ছে না তার। ক্ষণে ক্ষণে মনে পড়ছে রজনীর ঘৃণা ভরা দৃষ্টি। এই দৃষ্টি বিষাক্ত আর ধারালো সূচের মতো ফুটছে প্রান্তিকের শরীরে। এরই মাঝে হঠাৎ মনে হলো এই মুহূর্তে তাকে রজনীকে দেখতে হবে। দেখতে হবে মানে দেখতেই হবে। যা কিছু হয়ে যাক তবুও তার রজনীকেই দেখতে হবে। শাওয়ার থেকে বের হয়ে ব্লু জিন্স, সাদা হুডি পরে নিল প্রান্তিক। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতে ঘড়ি বাঁধতে বাঁধতে মনে হলো তাকে কেমন কালো দেখা যাচ্ছে। মুখে একটা ব্রণ হয়েছে, দাড়িগুলো যেন একটু বেশি বড় হয়ে গেছে, চোখের নিচে একটু ডার্ক হয়ে আছে। নিজের ত্বকের প্রতি যত্নশীল হতে হবে, যেভাবেই হোক সুন্দর দেখা যেতে হবে। বারবার আয়নায় মুখ এদিক সেদিক করে ঘুরিয়ে ঘুরিয়ে নিজের মুখ দেখছে। তাকে কি দেখতে অনেক খারাপ দেখা যাচ্ছে? নিজের চেহারা নিয়ে এর আগে পরে না ভাবা ছেলেটা আজ নিজের চেহারা নিয়ে ভীষণ চিন্তিত। এর আগে কখনো আয়নায় দাঁড়িয়ে সে ভাবেনি তাকে ভালো নাকি খারাপ দেখা যাচ্ছে, বা চেহারার আরও উন্নতি করা প্রয়োজন। এই ছেলেটা চেহারায় কোনো দিক থেকে কোনো কমতি নেই, তবুও আজ যেন সব কম লাগছে। প্রেমে পড়লে বোধহয় এমনই হয়। গায়ে বডি স্প্রে মেরে টাওয়াল দিয়ে মাথার ভেজা চুলগুলো মুছতে মুছতে জানালার পাশে দাঁড়ালো। বাইরে ওয়াল ঘেঁষে সারিবদ্ধ কতগুলো রজনীগন্ধা ফুলের গাছ, তার মধ্যে একটা গাছে ফুল এসেছে। প্রান্তিক পেছনের দরজা খুলে বাইরে বের হলো, মুখে ক্ষীণ হাসি। রজনীগন্ধা ফুলটা টেনে এনে নাকের সাথে মিশিয়ে প্রাণ ভরে সুবাস নিল। ফুলটা নাকের সাথে মেশাতেই মনে হলো রজনী মিশে আছে তার সাথে। ফুল এই প্রকৃতি, নারীকেও তো ফুলের সাথে তুলনা করা হয়। তাহলে বলো, কোন রজনীগন্ধা বেশি সুন্দর, কোন রজনীগন্ধা বেশি সুবাস ছড়ায়? রজনীগন্ধা ফুল নাকি আমার মানুষ রজনীগন্ধা? উঠে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে বলল। প্রান্তিকের মনে হলো কোনো এক অলৌকিক শক্তি তার কানে কানে এসে বলে গেল, তোমার রজনীগন্ধার চেয়ে সুন্দর ফুল এই পৃথিবীতে আর নেই, তোমার রজনীগন্ধা বেশি। থ্যাঙ্কস। প্রান্তিক রাগী, মারামারি করে, পলিটিক্সের সাথে জড়িত, তবে কোনো অন্যায় কাজে জড়িত নয়, বরং অন্যায়ের প্রতিবাদ করতেই তাকে মারামারিতে আসতে হয়েছে। আগে ভুলেও কারো গায়ে হাত তুলত না, তার বাবার গায়ে বিরোধী দল হাত ওঠানোতে প্রান্তিক বেপরোয়া হয়ে গেছে। এখন রেগুলার কারো না কারোর গায়ে হাত তোলে। অসহায় মানুষের কাছে ভালোবাসার এক নাম প্রান্তিক চৌধুরী, আর খারাপ মানুষের কাছে প্রান্তিক চৌধুরী এক আতঙ্কের নাম। দিনে দিনে হিংস্র থেকে আরও হিংস্র হয়ে উঠছে। তবে প্রান্তিককে যারা চেনে তারা জানে ছেলেটার উপরে রক্ত নিয়ে যেমন ছড়াছড়ি, তেমনই ভেতরে কোমল হৃদয়টাও একটা আছে। তাছাড়াও প্রান্তিক খুবই প্রকৃতিপ্রেমী ছেলে, প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ভালো লাগে তার। কিছু অদ্ভুত কাজও সে করে। রাতে ঘুম হচ্ছে না, মাঝরাতে শ্রাবণকে ডেকে বলবে, শ্রাবণ গাড়ি বের করতো, ট্যুরে যাব। শ্রাবণকে ডেকে বলবে,
কোনো কিছু নিয়ে অনেক বেশি চিন্তিত বা ক্লান্ত হলেই সে গাড়ি নিয়ে প্রকৃতি ভ্রমণে বেরিয়ে পড়ে। তাছাড়া নিজের বাড়িও একদম আস্ত একটা সুন্দর প্রকৃতির মতো সাজিয়েছে। বাড়ির পেছনে বিশাল বড় এক খণ্ড জমি আছে, যেখানে শহরে 1 শতক জমির দাম 15-20 লাখ টাকার মতো। সেখানে প্রান্তিক 2 বিঘা মতো জমিতে লাল, সাদা, হলুদ কালারের গোলাপ, সূর্যমুখীর রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, ডালিয়া চাষ করছে। জুঁই, বেলি, হাসনাহেনা, শিউলি সব রকম ফুলের গাছই তার বাড়িতে আছে। ফুলের সুবাস তার খুবই প্রিয়। একটা ফুলও সে বিক্রি করে না। ফুলবাগান পাহারা দিতেও লোক রাখা আছে। ইচ্ছা করলে এই ফুল থেকে সে অনেক টাকা উপার্জন করতে পারে, কিন্তু করে না। একটা ফুলও কাউকে ছিঁড়তে দেয় না। শুধুমাত্র শখের বশেই ফুলের চাষ করা। একটা ছেলে ভ্রমণ পিপাসু, ফুলপ্রেমী, উপন্যাস পড়ে সময় পেলে প্রকৃতির মাঝে ডুবে থাকতে পছন্দ করে। হ্যান্ডসাম, লম্বা, ফর্সা, সাহসী। নিঃসন্দেহে যে কোনো মেয়েই এমন ছেলে পছন্দ করে। বিশেষ করে ভ্রমণ পছন্দ করে, আর এমন ছেলেই মেয়েদের প্রথম পছন্দ। ডাইনিং থেকে প্রিয়তা ডাকছে। বোনের ডাকে নিচের রুম থেকে বেরোলো প্রান্তিক। আলমারি খুলে ড্রয়ার থেকে না গুনেই 1 গোছা টাকা নিল মানিব্যাগে। প্যান্টের পকেটে মানিব্যাগ গুজে ডাইনিংয়ে গিয়ে বসলো। মাহবুব চৌধুরী, আঞ্জুমান চৌধুরী, প্রিয়তা, শ্রাবণ সবাই প্লেটে ভাত নিয়ে বসে অপেক্ষা করছে প্রান্তিকের জন্য। লতিফা সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। প্রান্তিক ভাত খালা, আপনি জানেন না আমি রাতে ভাত খাই না, তাহলে কেন আমার প্লেটে ভাত নিয়েছেন? প্লেট হাত দিয়ে ঠেলে সরিয়ে রেখে লতিফার দিকে তাকিয়ে বলল, রুটি বানাননি আজ? না মানে বাজান। কি হয়েছে, আপনার কি শরীর খারাপ খালা? আচ্ছা, অসুস্থ হলে বেশি চাপ নেবেন না। আম্মুর সাথে গিয়ে একটু পরে ডাক্তার দেখে আসেন। শরীর খারাপ হলে নিজেকে কষ্ট দেবেন না, একদম না। হ্যাঁ, দিকে তাকিয়ে বলল। লতিফা আমতা শ্রাবণ, খাওয়াকে শুরু করছিস? শুরু না করলে নিচে থেকে 2টা রুটি নিয়ে যা। লতিফা আমতা করছে। প্রান্তিক আবারও প্রশ্ন করলো। প্রান্তিক শ্রাবণের দিকে তাকিয়ে বলল। মাহবুব আর অঞ্জুমান এতক্ষণ ছেলের দিকে তাকিয়েছিল। প্রিয়তাও তার আম্মুর কিছু বলার জন্য অপেক্ষা করছিল। সারাদিন কিছু খেয়েছো তুমি? খেয়েছিলাম আম্মু। ভাত খেয়েছো আজ সারাদিন? না আম্মু। তাহলে এখন রুটি কেন খাবে? আমি লতিফাকে নিষেধ করেছি আজ রুটি করতে। আম্মু, তুমি জানো না আমি বেশি ভাত খাই না, এতে মেদ বাড়ে খুব। শরীর দুর্বল হবে তোমার। কাল মারামারি করবে কিভাবে? করছিল। অঞ্জুমান এবার মুখ খুলল। আম্মু, মারামারি তো করতে চাই না, কিন্তু এমন কিছু দেখি যে একদম হাত না উঠায় পারি না। তাহলে ভাত খাও এখন। প্লিজ না আম্মু, রাতে ভাত খেলে শরীর কেমন ভারী লাগে, মেদ বাড়বে। তোমার ছেলেকে কোনো মেয়ের পছন্দ করবে না। আমার ছেলের বিয়ের কি দরকার? মারামারি করলেই তো জীবন কেটে যাবে। বাবা, তোমার আম্মুর বিষয়ে তো জানোই, না খেলে ছাড়বে না, তাই খেয়ে নাও। অঞ্জুমান চেয়ার ছেড়ে উঠে এসে ছেলের ভাতের প্লেট এগিয়ে নিয়ে ভাত মাখিয়ে ছেলের মুখে পুরে দিল। প্রান্তিক এই এক জায়গায় দুর্বল, তার আম্মুর কথা ফেলতে পারে না। অঞ্জুমান প্রায় এখনও তার 2 ছেলে মেয়েকে খাইয়ে দেয়। বাবা, আম্মু, আমি একটা কথা বলতে চাই। ছেলেকে খাইয়ে দিতে দিতে বিভিন্ন গল্প করে উঠল খাবার টেবিলে। খাওয়া শেষে প্রান্তিক বলল, অঞ্জুমান আর মাহবুব জানে ছেলে একটি কথা বলতে চাইছে, মানে ভয়ানক কিছু। অঞ্জুমান আর মাহবুব দুজনের দিকে তাকালো। প্রান্তিক কোনো দ্বিধা ছাড়াই বলল, অঞ্জুমান আর মাহবুব দুজনেই অবাক হলো। বড় বড় চোখে ছেলের দিকে তাকালো। মাহবুব কেশে উঠল, এক প্রকার লজ্জাও পেল। ছেলে সরাসরি বিয়ের কথা বলছে, এটা একটা বাবার কাছে লজ্জারই বিষয়। তার যে বেশি অবাক করা ব্যাপার, ইয়াহু, ফাইনালি ভাবির মুখ দেখতে পারবো। সৈয়দ মনসুর আলীর মেয়ের সাথে কি নিয়ে ঝামেলা হয়েছে? ছেলে দেরি আছে বলে কাটিয়ে দিয়েছে। কই আম্মু, কিসের ঝামেলা? তাহলে ঘটককে বলে মেয়ের বিয়ে আটকাতে চাইছো কেন? আমি তাকে বিয়ে করবো আম্মু। শোনো, এভাবে আমি তোমাকে একটা মেয়ের ক্ষতি করতে দিব না, কারণ তুমি বিয়েতে এত সিরিয়াস নও। নিশ্চয়ই কোনো ঝামেলা আছে যার জন্য বিয়ে করতে চাইছো।
উঠিয়ে দিয়েছে। প্রিয়তা হাততালি দিয়ে শ্রাবণ, আম্মুকে বোঝা। বলে উঠল। প্রান্তিক বেশ অবাক। ইস, ভেবেছিলাম কলেজে আমার বান্ধবীকে ভাইয়ার সাথে বিয়ে দেব, তার হলো না। আমি তাকে ভাবি বলে ডাকি। ভাইয়ার এত বেশি প্রশংসা করি, সে এখন মনে মনে নিজেকে ভাইয়ার বউ ভাবে। তার বাড়িও আমাদেরই গ্রামে। সমস্যা কি? তোর যদি অনেক পছন্দ হয় তাহলে শ্রাবণের সাথে বিয়ে দিয়ে বাড়িতে রেখে দিব। প্রান্তিক বেশ অবাক হয়ে বলল। প্রান্তিক বাঁকা হেসে বলল। শ্রাবণ হাসল। প্রিয়তা বলে উঠল। শ্রাবণ সাথে সাথে শুকনো কাশি দিল। প্রিয়তা আর শ্রাবণ দুজনের দিকে তাকালো। কি বাজে অনুভূতি তাদের হচ্ছে। আজ সারাদিন রজনী বাড়িতেই শুয়ে আছে। তার ভীষণ মন খারাপ। যা ঘটেছে তা বাড়িতেও জানাতে পারছে না। জানালে যদি তার লেখাপড়া বন্ধ করে দেয়। এমনিতেই মেয়েকে প্রচণ্ড ভালোবাসেন। এসব শুনলে আর কলেজেই যেতে দিবেন না। সন্ধ্যা থেকে রজনীর মা আয়েশা বেগম ডেকে চলেছে। বাড়ির সাইডেই একটা বাড়িতে বিয়ে। হলুদ সন্ধ্যা হচ্ছে। রজনীদের পাড়া প্রতিবেশী হয়। তারা বারবার রজনীর খোঁজ করতে আসছে। রজনী শরীর খারাপ মা তোমার? কোনো অনুষ্ঠান জমেই না। মায়ের ডাকাডাকিতে রজনী না মা, ঠিক আছি। দিকে তাকিয়ে বললেন। রজনী অনিচ্ছাকৃত হেসে উঠল। মেয়ের মুখ দেখে মায়েরা অনেক কিছুই বুঝতে পারে। আয়েশা বেগম বুঝতে পারলেন মেয়ের কিছু একটা হয়েছে। যেহেতু বলতে চাইছে না তাই আর জোর করলো না। মানুষের মাঝে গেলে মন ভালো হবে ভেবে জোর করে মেয়েকে পাঠালেন। রজনীর পরনে সাদা শাড়ি, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, হাতে লাল চুড়ি, গলা আর কানে হলুদের গহনা। রজনীদের গ্রামটা বেশ উন্নত। এই গ্রামে মানুষ বেশিরভাগই চাকরি করে, তাই রীতিনীতি মোটামুটি উন্নত। বিয়েটা গ্রাম্য রীতিতে হলেও কিছুটা শহরের রীতিও আছে, কারণ শহর থেকে অনেক মানুষ এসেছে। তারা শহরের মতো সেজেছে। হলুদ সন্ধ্যার আয়োজন করেছে। রজনী স্টেজের কাছে যেতেই সবাই চিৎকার দিয়ে উঠল। নাচতে হবে বলে বায়না ধরল। রজনীর আজ শরীর মন কোনোটাই ভালো নেই। সে চুপচাপ কানের ঘুরে তাকিয়ে আছে। মানুষের ভিড়ে বাইক নিয়ে হাজির হলো প্রান্তিক আর শ্রাবণ। রাস্তায় বাইক থামালো। এই গ্রামে কোনো অনুষ্ঠান হলেই প্রান্তিকের কাছে দাওয়াত যায়। এই বাড়ি থেকেও দাওয়াত গিয়েছিল। এ বাড়িটা রজনীদের বাড়ির পাশে খোঁজ নিয়ে জানতে পেরেছে, তাই বিয়ের আগের রাতেই এসে হাজির হয়েছে। প্রান্তিককে মন বলেছিল রজনীকে এখানে পাবে সে। প্রান্তিককে দেখে পরিচিত কয়েকজন কোলাকুলি করলো। গ্রামের মানুষদের বাড়িতে আসলে সবাই ভীষণ খুশি হয়। প্রান্তিক এক গ্লাস পানি খেলেও সবাই খুশি হয়। সবাই তাকে ঘিরে ধরে গল্প করে। অন্যরকম প্রায়োরিটি দেয় সবাই। কেননা গ্রাম থেকে যারা শহরে যায়, ডাক্তার দেখানো থেকে শুরু করে সব রকম সাহায্য প্রান্তিক করে থাকে। হসপিটাল, ক্লিনিক, স্কুল, কলেজ, ব্যাংক সব জায়গায় প্রান্তিকের আলাদা একটা খাতির আছে। রাস্তা থেকে সবার সাথে কথা বলার ফাঁকে প্রান্তিকের দুটো চোখ স্থির হলো রজনীর মুখশ্রীতে। প্রান্তিকের মনে হচ্ছে যেন ফুটন্ত একটা রজনীগন্ধা সবার মাঝে বসে সুবাস ছাড়ছে। রজনীর পাশে গিয়ে দুটো ছেলে বসেছে। রজনীর দিকে তাকিয়ে তারা একদমই ফিদা। রজনীও তাদের সাথে কথা বলছে দু একটা। প্রান্তিকের সমস্ত শরীর কেমন টকবক করছে। ছেলে দুটোর চোখ উপড়ে ফেলতে ইচ্ছা করছে প্রান্তিকে। তার রজনী ফুলের সুবাস সে ছাড়া আর কেউ গ্রহণ করতে পারবে না। প্রান্তিক শ্রাবণকে কানে কানে কিছু একটা বলল। 5 মিনিটের মাঝে একটা বাচ্চা মেয়ে রজনীকে বলল, আপনার আম্মু আপনার একটু বাড়িতে ডাকছে। রজনী উঠে বাড়ির দিকে রওনা হলো। সাথে সেই ছোট্ট মেয়েটাও আছে। বাড়িতে ঢুকে রজনী দেখলো কেউ নেই। রজনীর সাথে মেয়েটা হেসে বলল, আপা, কাকে আপনারা ডাকেনি? দুলাভাই ডাকছে। আমারে চকলেট দিয়ে কইছে তোমার রজনী আপারে কও তার একমাত্র জামাই তারে মিস করছে। আমি তোমার রজনী আপার বর, বাট তোমার আপারে কইও না যে আমি ডাকছি, লজ্জা পাবে। আপা, দুলাভাই যে কি সুন্দর দেখতে, একবারে দেবের মতো সুন্দর দেখতে। তোর কোন জন্মের দুলাভাই? ঠো ভেসে এলো। এই জন্মের। গম্ভীর পুরুষালী কণ্ঠ কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই রজনী তড়িৎ গতিতে পেছনে ঘুরে তাকালো। কণ্ঠটা যেন তার চেনা চেনা মনে হলো। যা ভেবেছিল সেই আশঙ্কাই সত্য হলো। সে প্রথম যাকে ভেবেছিল সত্যিই সে দাঁড়িয়ে আছে। আকাশটা অন্ধকারাচ্ছন্ন হলেও
আকাশটা অন্ধকারাচ্ছন্ন হলেও লাইটের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে প্রান্তিকের মুখের অবয়ব। প্রান্তিক খানিকটা দূরে দাঁড়িয়ে আছে, বুকে হাত বেঁধে। অমাবস্যার রাতে এক টুকরো পূর্ণিমার চাঁদ জমিনে। পৃথিবীর ইতিহাসে বোধহয় আমি একমাত্র ভাগ্যবান পুরুষ যার কিনা জমিনে আলো ছড়ানো চাঁদ দেখার সৌভাগ্য হয়েছে। আকাশের চাঁদ তো সবাই দেখেছে, কিন্তু জমিনের চাঁদ দেখার সৌভাগ্য কজনের হয়েছে? সেদিক থেকে নিঃসন্দেহে আমি একজন সৌভাগ্যবান পুরুষ। নিক্ষেপ করতে বলে উঠল। প্রান্তিকের এহেন কথাবার্তায় রজনী বিস্মিত হলো। ভয়ার্ত চোখে তাকালো প্রান্তিকের দিকে। এই রাতের বেলা সে একা বাড়িতে, সাথে এই ভয়ঙ্কর মানুষ। কি করবে এখন? যদি কোনো ক্ষতি করে? নিশ্চয়ই ক্ষতি করতেই এসেছে, না হলে কেন আসবে? ভয়ে সমস্ত শরীরে কম্পন ধরছে, কণ্ঠস্বরও যেন এঁটে গেল। শরীর ভারী হয়ে এলো, চিৎকার দেওয়ারও শক্তি নেই। হৃৎপিণ্ডটা ভয়ে ঢিপঢিপ করছে, মুখটাও কেমন চুপসে এসেছে। অন্যদিকে প্রান্তিকের চোখ মুখ জুড়ে মুগ্ধতা। প্রান্তিকের দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে রজনীর গাঢ় লাল লিপস্টিক পরা ওষ্ঠপানে। মুগ্ধ হয়ে দেখছে। রজনীর ঠোঁট দুটো একটু বেশিই সুন্দর। প্রান্তিক বিমোহিত হয়ে যায় এই ঠোঁটের দিকে তাকালে। রজনীর স্নিগ্ধ মুখশ্রীতে এই ওষ্ঠজোড়া যেন একেবারেই নিখুঁত সৃষ্টি। প্রান্তিকের ঠোঁট জুড়ে মৃদু হাসি, দেখার পিপাসাও মিটছে না। এর আগে অজস্র ঠোঁট সে দেখেছে, তবে এতটা বিমোহিত হয়নি। রজনী এদিক ওদিক তাকালো। এই মুহূর্তে আশেপাশে কাউকে দেখলেই ডাকবে। রজনীকে এদিক ওদিক তাকাতে দেখে প্রান্তিক ধীর পায়ে এগিয়ে এলো রজনীর সামনে। এসে সোজা হয়ে দাঁড়ালো, হুডির পকেটে দুই হাত গোজা। প্রান্তিক রজনীর দিকে তাকিয়ে দুই ভ্রু উঁচু করলো। নিচের ঠোঁট কামড়ে আরও গভীর দৃষ্টিতে তাকালো রজনীর মুখশ্রীতে। প্রান্তিক যেন হারিয়ে যেতে চায় রজনীর সুন্দর ওষ্ঠদ্বয়ের গভীরে। বিশেষ কিছু আছে এই নিশ্চয়ই এই চোখে মুখে ওষ্ঠে। চোখ 10 সেকেন্ড বন্ধ করে অদ্ভুতভাবে সুবাস নিল। রজনীকে দেখার পর থেকেই এই সুবাস সে পায়, মোহনীয় এক সুবাস। প্রান্তিককে মাতোয়ারা করে তোলে। রজনী আস্তে করে পেছনের দিকে পিছিয়ে যাচ্ছে। এখনই সে দৌড় মারবে। প্রান্তিকের তীক্ষ্ণ দৃষ্টিতে যেন কিছুই এড়িয়ে যায় না। রজনী দৌড় মারবে ভাব, তখনই প্রান্তিক রজনীর হাত চেপে ধরল। রজনীর ভয় আরও দ্বিগুণ বেড়ে গেল। সমগ্র কায়ায় ভয়ানক কম্পন সৃষ্টি হলো। প্রান্তিক রজনীকে, তুমি এভাবে কাঁপছো কেন রজনীগন্ধা? এনি প্রবলেম? আর ইউ অ্যাফ্রেড? বাই এনি চান্স তুমি কোনো কারণে ভয় পাচ্ছ? লুক অ্যাট ইউর সিস্টার। হলো প্রান্তিক রজনীকে সাহস জোগাতে বলল। রজনী তাকালো, তাকিয়ে দেখলো 6 বছরের জুই তাকিয়ে হাসছে। জুই তার চাচার মেয়ে। শ্রাবণ খানিকটা দূরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। কেউ তুমি ভয় পাবে বলেই তোমার বোনকে এখানে দাঁড় করিয়ে রেখেছে। বোন থাকতে আবার ভয় কিসের? আমার তোমাকে নিয়ে কোনো খারাপ উদ্দেশ্য নেই, ইভেন থাকতেই পারে না। রজনী ফুলের সুবাস আমি আমৃত্যু গ্রহণ করতে চাই। এই ফুল আমার, ফুল নষ্ট হলে সুবাস হারিয়ে যাবে। এই ফুলের সুবাস ছাড়া আমি 1 সেকেন্ডও শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো না। কেমন যেন এই ফুলের নিঃশ্বাস ছাড়া দম বন্ধ হয়ে আসছিল। দম বন্ধ হওয়া প্রাণে অক্সিজেনের খুব অভাব বোধ হচ্ছিল। সেই অক্সিজেন নিতে এখানে ছুটে আসা। আমার অক্সিজেনই রজনীগন্ধার স্নিগ্ধ সুবাস। আপনি কি চান আমার কাছে? একটা দূরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। সুবাস চাই। কি কিসের সুবাস? তুমি একটা ফুল, আর ফুল মানেই তো সুবাস। তুমি যে সুবাসটা ছড়াও, এটা অতি মোহনীয় লাগে আমার কাছে। প্রচণ্ড রকমের নেশালো। সে কিনা সেটাই লক্ষ্য রাখছে। প্রান্তিক আবার বলল। প্রান্তিক নেশা চড়ানো কণ্ঠে বলল। রজনী আরও বেশি ভয় পেয়ে গেল, ভয়ে কেঁপে। দেখুন, আমায় যেতে দিন, আমার কিছু করবেন না প্লিজ। কে বলেছে কিছু করব? তুমি কিন্তু আমাকে এক প্রকার চরিত্রহীনই বলছো। তোমার জায়গায় অন্য কেউ থাকলে একদমই জিভ ছিঁড়ে ফেলতাম। প্রান্তিক চৌধুরীকে চরিত্রহীন বলে কেউ পার পেয়ে যাবে, এটা ইজি কোনো ব্যাপার নয়। প্রসঙ্গ যেখানে তুমি, হিসাবটা সেখানে একদমই ভিন্ন। তোমার জন্য সব ছাড়, যা কিছু বলতে পারো। নিজের অজান্তেই অধিকারটা আমি তোমাকে দিয়ে দিয়েছি। বাট ওয়ান মোর কোয়েশ্চেন, আমি গ্যারান্টি দিতে পারি বিয়ের আগে আমি তোমাকে কিছুই করব না। তবে বিয়ের পর ব্যাপারটা ভিন্ন। ওই ব্যাপারে একদমই কথা দিতে পারছি না। বিয়ে করা বউ হবে আমার, আর আমি কিছুই বলবো না। অনেস্টলি, বউ হলো পৃথিবীর সব থেকে হালাল জিনিস। একজন দায়িত্ববান পুরুষের উচিত
নিজের বউকে প্রচুর আদর করা। এই বাজে মানুষটা কি বোঝাতে চাইছে তাকে? আমতা আমতা করে বলল। রজনীর কেমন যেন প্রান্তিকের স্পর্শ একদমই সহ্য হচ্ছে না। প্রান্তিকের এসব কথাও কর্ণকুহরে একদম বিশ্রী শোনাচ্ছে। ঘৃণায় শরীর ছ্যাদ করে উঠছে। মানুষ আমার হাত ছাড়ুন, আমায় যেতে দিন প্লিজ। আবারও আমতা আমতা করে বলল। প্রান্তিক রজনীকে আরও একটু টেনে কাছে নিয়ে এলো। পকেট থেকে সাদা বিশেষ একটি কাজে তোমাকে ডেকেছি। কি কাজ? প্রান্তিক নিজের রুমাল দিয়ে রজনীর ঠোঁটের গাঢ় লাল লিপস্টিক মুছে দিয়ে বলল। স্রষ্টার দেয়া এত সুন্দর ফুলের পাপড়ির মতো ঠোঁটে এত জঙ্গল করে রাখার কি প্রয়োজন? ফুল দেখতে জঙ্গল পরিষ্কার করে দিলাম, এখন চোখের প্রাপ্তি পেলাম, এখন চোখের তৃপ্তি পেলাম। শোনো রজনীগন্ধা, একদমই ঠোঁটে লাল লিপস্টিক লাগাবে না। এই ঠোঁট এমনিতেই সুন্দর, আমি যেন কখন আর লিপস্টিক লাগাতে না দেখি। আচ্ছা। কি আচ্ছা? আর লাগাবে লিপস্টিক? না। ওকে যাও, বাট নাচবে না কিন্তু। আমার মতো কঠিন ছেলে তোমার নাচ গান দেখে উন্মাদ হয়ে গিয়েছে। নিঃসন্দেহে পৃথিবীর সব ছেলেই পাগল হবে। আচ্ছা, নাচবো না। একদমই নাচবে না তুমি। আর এত ফর্সা পেট বের করে রেখেছো কেন? শাড়ি সরে গিয়েছে। সেফটি পিন লাগিয়ে নাও ভালোভাবে, কাল পর্যাপ্ত পরিমাণ সেফটি পিন পেয়ে যাবা। আচ্ছা। আচ্ছা, কি জাতীয় ল্যাঙ্গুয়েজ? কথাটি বলেই প্রান্তিক রজনীর শাড়ির কুচি থেকে সেফটি পিন খুলে কোমর পর্যন্ত শাড়ি টেনে ভালোভাবে কোমর পেট ঢেকে সেফটি পিন লাগিয়ে দিল। রজনী ভয়ে বাধাও দিতে পারল না, কারণ চেঁচামেচি করলেই গ্রামের মানুষ একটা কলঙ্ক রটাতে কুণ্ঠাবোধ করবে না। এত সময় যেন রজনীর প্রাণ ওষ্ঠাগত হয়ে যাচ্ছিল। চোখ বন্ধ করে আল্লাহকে ডাকছে, যেন কোনোভাবেই বিপদ থেকে সে রক্ষা পায়। প্রান্তিক রজনীর বন্ধনরত চোখ মুখের দিকে তাকিয়ে অতিরিক্ত ভয় দেখে বলল। নারী, তুমি সত্যি বড্ড সরল, জানো না পুরুষ সরলতার প্রেমে ভেসে পড়ে। চোখ মুখের দিকে তাকিয়ে অতিরিক্ত ভয় দেখে বলল। প্রান্তিকের কথা শুনে রজনী চোখ মেলে তাকালো। না। আমার নাম ছাড়া তোমার হাত বড্ড বেমানান, ঠিকে রংহীন লাগছে। কিছু একটা নেই নেই মনে হচ্ছে। যে হাতের ড্যাশিং ভয় প্রান্তিকের ছোঁয়া নেই, সে হাতের সৌন্দর্য কিভাবে ফুটবে? আমি পরিয়ে দিচ্ছি মেহেদি। মৃদু হাসি বিদ্যমান, ঠোঁটে হাসি। শ্রাবণ, মেহেদিটা দিয়ে যা, তোর ভাবির হাত মেহেদি ছাড়া ভালো লাগছে না। আপনি কিন্তু অনেক রোমান্টিক হয়ে গিয়েছেন, আর আজ একটু বেশি ড্যাশিং লাগছে আপনাকে। আসলেই লাগছে। জি ভাই, প্রান্তিক পেছনে ভাবের তাকিয়ে পাশে বলল। হেভি লাগছে আপনাকে। প্রান্তিক তার নিজের প্রান্তিক নামটা হাতে লিখে দিলাম। এটা খুব শীঘ্রই তোমার মনে লেখা হয়ে যাবে। এমনভাবে লেখা হবে তোমার প্রতিটা নিঃশ্বাসে বইবে প্রান্তিকের নাম। লিখে দিল রজনীর হাতে। এদিকে ক্রমাগত প্রান্তিকের ফোন বেজেই চলেছে। এতক্ষণে 15 বার বেজেছে। রজনী এবার আপনার ফোন হয়ে বলে উঠল। প্রান্তিক বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করলো। ভিডিও কল ছিল। রজনী খেয়াল করলো স্ক্রিনে ভাসছে কামিনী ফুলের সুবাস। রজনীর একটি বাজে ধারণা সৃষ্টি হলো প্রান্তিকের প্রতি। ফোনের স্ক্রিনে সাদা ফকফকা চেহারার একটি মেয়ে, গায়ে খুব একটা ভালো পোশাক নয়, নাইটি পরা, তবে একটু বেশি খোলামেলা। প্রান্তিক অর্ধ উলঙ্গ হয়ে আমাকে ফোন দিয়েছো কেন? না বুঝি না। তাহলে ফেসবুকে যাও, লাইভ করো, সবাইকে ভালোভাবে দেখাও, সবাই দেখতে পাবে। এসব কি হচ্ছে? হোয়াট? রজনীর শরীর ঘৃণায় রিড়ি করে উঠল। ছি ছি বলেও রজনীর শরীর ঘৃণায় রিড়ি করে। ও শিট, এগেইন ভুল বুঝলাম। শালি, ফোন রাখ। উঠে চলে গেল। বলেই প্রান্তিক রজনী পেছনে অতিষ্ঠ হয়ে বলল। প্লিজ ভুল বুঝো না আমাকে, তুমি যা ভাবছো তা নয়। হাত টেনে ধরে বলল। রজনী ঘৃণা ভরা দৃষ্টি আমি কিছুই ভাবছি না। তাকিয়ে বলল।
রজনীর এমন ভয়ঙ্কর দৃষ্টি দেখে প্রান্তিক শিউরে উঠল। সরল মুখশ্রীতে অগ্নিঝরা দুটো চোখ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। প্রান্তিক রজনীর কপালে পড়া চুল কানের পিঠে গুজে আমার এক ফালি পূর্ণিমার চাঁদ, তোমার আলোয় আমি আলোকিত হতে চাই। আমার জীবনের সব অন্ধকার দূর করে দাও তোমার শুভ্র আলোয়। তোমার ঘৃণা ভরা দৃষ্টি নিক্ষেপ করুন, আর ওই ভয়ঙ্কর দৃষ্টিতে আমি ভস্ম হয়ে যাব। রজনীর কপালে পড়া চুল কানের পিঠে গুজে দিতে দিতে বলল। রজনীর রাগের মাত্রা আরও বেড়ে গেল। দাঁতে দাঁত চেপে আমার ফুল বাগানের সবচেয়ে পবিত্র ফুলটা আজ খুঁজে পেয়েছি। আমার বাগানে অজস্র ফুল আছে, তার মাঝে সবচেয়ে সুন্দর ফুলটা তুমি। রজনীগন্ধা, তোমাকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন প্রান্তিক চৌধুরীর জন্য সুবাস ছড়াতে। গেল। দাঁতে দাঁত চেপে তাকালো প্রান্তিকের দিকে। প্রান্তিক মৃদু হাসল, হেসে বলল। রজনী আবারও এভাবে তাকিও না, আই সোয়ার আমি এবার মরেই যাব রজনীগন্ধা। সরি রিপিট। হ্যাঁ, রজনী আবারও একইভাবে তাকালো। প্রান্তিক হাতটা ছেড়ে দিল। রজনী বিয়ে বাড়িতে গিয়ে তার আম্মুকে ডেকে নিয়ে বাড়িতে চলে এলো। রজনীদের মধ্যবিত্ত ফ্যামিলি। বাড়িতে হাফ ওয়ালের ঘর, হাঁস মুরগি গরু ছাগল নিয়ে গ্রাম্য সংসার। রজনীর বাবা সবজির চাষাবাদ করেন, মাছের পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন। সংসারটা যতটা সুখের হওয়া উচিত ততটা সুখী নয়। তার একমাত্র কারণ রজনীর ভাই। রজনী রুমে এসে হ্যাঁচকা টানে গায়ের শাড়িটা টেনে খুলে ফেলল। আড়ালে গিয়ে চেঞ্জ করে 3 পিস পরে নিল। 3 পিস পরে এসে দেখলো জানালার এক পাল্লা খোলা। জানালার সাথে বাইক হেলান দিয়ে দাঁড়িয়ে আছে প্রান্তিক। রজনীর সাথে সাথে জানালা বন্ধ করে দিল। পরের দিন সকালে রজনী ঘুম থেকে উঠে পড়তে বসেছে। বইয়ের পৃষ্ঠা উল্টাতেই যাচ্ছে, তবুও পড়ায় মন বসছে না। গতকাল রাতের ঘটনাটা তার মস্তিষ্কে গেঁথে আছে। ছেলেটা যেমন চরিত্রহীন তেমন অসভ্য আর বাজে। যে মেয়ে পায় তাকেই কোনো না কোনো ফুলের সুবাস বানিয়ে দেয়। ছি, মেয়েরাও বা কেমন বাড়িতে মা বাবা না থাকলে এসব চরিত্রহীন ছেলেদের ডেকে নিয়ে যায়। প্রান্তিকের চিন্তা মাথা থেকে ঝাড়তে বই ছেড়ে উঠে জানালায় খুলল। জানালা খুলতেই চোখের সামনে ভেসে উঠল প্রান্তিকের মুখের অবয়ব। কাল সারা রাত প্রান্তিক এই জানালার পাশেই বাইক হেলান দিয়ে দাঁড়িয়েছিল। রজনী জানালার ছিদ্র দিয়ে সারা রাত খেয়াল করেছে ওখানে দাঁড়িয়ে সিগারেট টানছে প্রান্তিক। একটা শেষ হলেই আরেকটা টানছে। পৃথিবীর সব বাজে অভ্যাস ওই মানুষটার মাঝে আছে। এ ব্যাপারে কি বাড়িতে জানাবে? জানালে যদি উল্টা খারাপ কিছু হয়? না, কিছুই জানানো যাবে না। আজ যদি দেখা হয় তার শার্টটা ফিরিয়ে দিতে হবে। কইতে পারুম না। না, এটা তো প্রতিদিনের রুটিন। তোমার পোলা বাড়ি আয় না, হেডা আর পনের কি আছে? ফিরিয়ে দিতে হবে। এরই মাঝে বারান্দা থেকে রজনীর বাবা রজনীর মাকে ডেকে বলল। আয়েশা বেগম উঠান ঝাড়ু দিতে দিতে বললেন। আয়েশা বেগম কোনো কথার আর উত্তর দিলেন না। একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। আসলে তার কিছুই বলার নেই। ছেলেকে নিয়ে সংসারে রোজ অশান্তি চলে, ঠিকমতো বাড়ি ফেরে না। এলাকায় মুখ দেখানো যায় না, বাড়ি থেকে টাকা নেয় আর উড়িয়ে বেড়ায়। সৈয়দ আমার মাইয়াডারে লইয়া আমার চিন্তা হয় এখন। ওর লাইগে শত্রুতা কইরা কেউ আমার মাইয়াডার ক্ষতি না কইরা দেয়।
আলী আবারও বললেন। আয়েশা বেগম রান্নাঘরের ছাইমাটি তুলে পোলাটা আসলেই অনেক বালা। তুমি দেখো পোলাডারে। দেখছিলাম আমাকে জমিন নিয়া সালিশ হইলে পোলাটা মেম্বারের বাড়িত আইছিল। তাছাড়া আগেও নাম শুনছি বহুবার, গ্রামের পোলাই তো। বেশি একটা আহে না গ্রামে, আর বাপ আহে মাঝে মাঝে, বড় কোনো ঝামেলা হইলে মিটমাট করতে আহে। আমাকে জমিন নিয়ে ঝামেলা হইলে ছিল, তাই দেখার সুযোগ হয়েছিল। কত কইছস? না, আমি দূর থেকেই দেখছি। পোলাডারে আমাগো বাড়িতে একদিন দাওয়াত দিয়ে আইন না একটু আপ্যায়ন করতে হইব। আমাগো জমিনের ঝামেলাটা যাতে মিটাইয়া দেয় সেই ব্যাপারেও কইতে হইব। গরিবের বাড়িতে কি আর হাতির পা পড়বো? রজনীর মা পোলাটা বিলাতেও গেছিল পড়ালেখার লাগিয়া। আল্লাহ সব দিক দিয়েই গুণ দিছে। মানুষের অনেক সাহায্য করছে ও শুনছি। আর আমাকেও বেজন্মার লাগিয়া মুখ দেখান যায় না। ওরে মিয়া, ভাইবা সময় নষ্ট না কইরা আমার মাইয়ার বিয়ার ব্যবস্থা করো। মায়াডারে ডালা ঘরে দিতে পারলেই শান্তি। রজনীর মা যে পাত্রটা আইছিল, তারা কি কোনো সংবাদ পাঠাইছে? তারা কইতেছে বিয়া করব না। কাহিনী খান কি বুঝলাম না। আমারে বাড়িতে দাঁড়াইতে দেয় নাই, এই মাইয়ার লাগবো। এখন এমন প্রস্তাবের কারণ খানাই বুঝলাম না। গাঁও গ্রামের লোক ধরছে আমার মাইয়ার জন্য। এখন কাল রাইতে খবর দিয়া পাঠাইছে যে এখন তাদের অসুবিধা আছে, বিয়া করতে পারবে না। বিয়া না করুক আলহামদুলিল্লাহ, কিন্তু কারণটা কি তা কি কিছু কইছে? আজ গিয়া হুনুম দেহি কারণটা কি। হাঁড়ি নিয়ে বের হয়ে বললেন। আয়েশা বেগম চাল ধুয়ে হাঁড়িতে উঠিয়ে দিয়ে বললেন। সৈয়দ মনসুর আলী বললেন। রজনী বেশ অবাক হলো তার মা বাবার কথা শুনে। কারই বা এত প্রশংসা করলো আর কার সাথেই বা বিয়ে ঠিক করলো। রজনী লেখাপড়া শিখতে চায়, সে আত্মনির্ভরশীল হতে চায়, বিয়ে করার ইচ্ছা নেই। এই গ্রামে এসএসসির পরে মেয়েরা আর কেউ তেমন পড়ালেখা করে না, কিন্তু রজনী চায়। মা চিরুনিটা নিয়ে আইসো। মাথাটা এমন পাগলির মতো করে আসো কেন? আমার কি নারকেলের অভাব? আমার রজনীর মাথায় তেল থাকে না। গ্রামে এসএসসির পরে মেয়েরা আর কেউ তেমন পড়ালেখা করে না, কিন্তু রজনী চায় পড়তে। তোমারে না কইছি সব কাজ কাম পরে আগে আমার মায়ের সাজা গোছা রাখবা। তা আমি করার আগেই তো তুমি কইরা দাও। করুম না? আমার তো একমাত্র মায়া। আস্তে করে এসে বাবার পাশে দাঁড়ালো। সৈয়দ আইজ কলেজ যাইবা না? না বাবা, শরীর ভালো লাগছে না। আইজ বাড়ি শুইয়া থাও, যাওনের দরকার নাই। আমি তোমার মাথায় তেল দিয়া দিতাছি, আরাম লাগবো মা। আলী মেয়েকে দেখে বললেন। রজনী তেলের শিশি এনে বাবার হাতে দিল। মনসুর আলী তার বউয়ের দিকে তাকিয়ে বলল। মনসুর আলী মেয়ের দিকে তাকিয়ে বললেন। রজনী একটা টুলে বসেছে। মনসুর আব্বা, আমি পড়তে চাই, চাকরি করতে চাই, তোমাদের দায়িত্ব নিতে চাই। পড়বা মা, সমস্যা কি? যত ইচ্ছা পড়বা। তাহলে বিয়ে দিতে চাইছো কেন আব্বা? আমি কি বোঝা হয়ে গেছি আব্বা? এত ভালোবাসার পরেও আমাকে কেন তোমরা ঝামেলা মনে করছো? বিদায় করতে উঠে পড়ে লেগেছো। তোমাদের ভালোবাসা কি তাহলে দেখানো আব্বা? কি এক অপূর্ব মুহূর্ত। রজনী ছোটবেলা থেকে মা বাবার পরম আদরের। বেশ মন খারাপ করে রজনী বলল। মনসুর আলীর বুকটা খাঁ খাঁ করে উঠল। মেয়ের কথায় যেন হৃদয়টা। মাইয়া কখনো বোঝা হয় না রে মা, সৃষ্টি শুরু থেকেই এই নিয়ম চলে আইতিছে মা। নির্দিষ্ট একটা বয়সের পর মেয়েরা বোঝা হয়ে যায় আব্বা, এটা বুঝে গিয়েছি আমি। মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই এত কষ্টের আগে বুঝিনি আব্বা। আগে নিজেকে রাজকুমারী ভাবতাম, কিন্তু আমি ভুল জানতাম এই রাজ্য আমার নয়। খাঁ খাঁ করে উঠল। মেয়ের কথায় যেন হৃদয়টা ছেড়ে যাচ্ছে। মা, তুমি সত্যি রাজকুমারী। আজ তোমার বাবার কাছে রাজকুমারী, এরপরে এক রাজকুমার আইসা তোমাকে
তার রাজ্যের রাজরানী কইরে নিয়ে যাইব। পরের ছেলে আমাকে রাজরানী করবে কেন? অকারণ কেন কেউ এত দাম দেবে আম্মু? তার মেয়ের এমন মলিন মুখ সে সহ্য করতে তোমার আব্বা 2টা টেহা হইলেও আমার হাতে আইনা দেয়। কেন দেয় কও? তোমার আব্বা রোজগারে এই সংসারটা চলে, অথচ সব সিদ্ধান্ত আমি লই। তোমার আব্বা আমার থেকে পরামর্শ নিয়ে সব সিদ্ধান্ত নেয়। কেন নেয় কও মা? এই সংসারে সব কিছুর রাজত্ব তো আমিই করি। তোমার আব্বা কোনো রাজ্যের রাজা না হইলেও এই সংসারের রাজাই হে। আমি রানী আর তুমি রাজকুমারী। আমার আব্বার মতো কি সবাই ভালো আম্মু? সব পুরুষই বালা মা। একটা জিনিস মাথায় রাখবা, শুধু পুরুষের মানুষে কারো দাসত্ব করতে পছন্দ করে না। তাদের সাথে জোরে কথা কন যাইব না, হুকুমও করন যাইব না। তারা হুকুম মানতে চায় না। তাগো লাগে বেশ বাড়াবাড়িও করন যাইব না। তাগরে ভালোবাসতে হইব। ভালোবাসা কইলে পুরুষ মানুষের জানো দিবার পারে। সহ্য করতে পারে না। একটা দীর্ঘশ্বাস ছাড়ল মনসুর আলী। মলিন কণ্ঠে বলল, আয়েশা বেগম রান্নাঘর থেকে মেয়ের কথা শুনে বললেন। আয়েশা বেগম হাসলেন, হেসে বললেন, মায়ের কথায় ভাবনার অতলে বিভোর হলো রজনী। কলেজ টাইমে কলেজ গেটে দাঁড়িয়ে আছে প্রান্তিক। সকাল 10টা ওভার হয়ে গেছে। রজনী কলেজেই প্রবেশ করেনি। খেয়াঘাটে দাঁড়িয়ে আছে শ্রাবণ। রজনী আজ খেয়াও পার হয়নি। শ্রাবণী থেকে নিউজ নিয়ে সিগারেট ধরালো। ঘাটে দাঁড়া, আমি আসছি। কোথায় যাবেন ভাই? শ্বশুর বাড়ি। ভাবিদের বাড়ি যাবেন? হ্যাঁ। গিয়ে কি বলবেন? মাইন্ড করবে না? আমি গেলে জামাই আদর করবে, শ্বশুর শাশুড়ি। আর ভাবি? ভাবি তো রেগে যাবে। তোর ভাইকে যেমন তেমন চিজ কিভাবে রাগকে প্রেমে পরিণত করতে হয় তা তোর ভাই ভালোই জানে। কেন আসেনি? ওর কি শরীর খারাপ? দুশ্চিন্তায় কেমন অস্থির হয়ে পড়ল প্রান্তিক। পকেট থেকে ফোন বের করে শ্রাবণকে কল দিয়ে বলল। 10 মিনিট পরে প্রান্তিক শ্রাবণের কাছে পৌঁছালো। শ্রাবণ, আচ্ছা এই দেখ তো আমাকে কেমন লাগছে। পুরাই ড্যাশিং ভাই। পাম ভাই আপনি নিজেও জানেন আপনি তো ভাই আপনি নিজেও জানেন আপনি কত সুন্দর, তবুও এসব কি জিজ্ঞেস করছেন? শ্রাবণের ভাই নিঃসন্দেহে একজন হিরো, তাও সুপার হিরো। তোর ভাবি পছন্দ করে না কেন? ভাই ভাবি আপনারা দেখেই ক্রাশড, বাট অন্য কোনো কারণে রাগান্বিত। বিষয়টা পরে জানা যাবে। চালাতে চালাতে আয়নায় নিজের চেহারা দেখছে বারবার। শ্রাবণকে বলল, আরও 10 মিনিট পরে প্রান্তিকের বাইক গিয়ে থামলো মনসুর আলীর উঠানে। তখন মনসুর আলী বাড়িতেই ছিলেন। আরে দেখো মা, কেডাইছে আইজ না আমার বাজানের কথা কইতেছিলাম। থেকে তাজা সবজি তুলে এনেছে। আয়েশা বেগম সাথে সবজি মেপে দিচ্ছেন। কইতেছিলাম তো, গরিবের বাড়িতে হাতির পাড়া, ভাবতেই তো পারতাছি না। প্লিজ আপনারা এভাবে বলবেন না, আমাকে লজ্জা দিচ্ছেন। কিন্তু দেখে মনসুর আলী ভীষণ অবাক হলো। মা রাজনী শিগগিরই 2টা চেয়ার আইনা দাও মা। দাঁড়ালো। আয়েশা বেগমের দিকে তাকিয়ে বললেন। আয়েশা বেগমও ভীষণ অবাক হলেন, সাথে আনন্দিত হয়ে, আসসালামু আলাইকুম ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। আসসালামু আলাইকুম ভাবি, সুপ্রভাত। কেমন আছেন? ভাইকে দেখুন, আজ পুরাই ড্যাশিং লাগছে। আয়েশা বেগম মেয়েকে ডেকে বললেন। রজনী 2টো প্লাস্টিকের চেয়ার নিয়ে ঘর থেকে বের হলো। বাজান কিছু মনে কইরো না, তুমি আইছো আমি অনেক খুশি হইছি। কিন্তু কেন আইছো বাজান? না মানে তুমি তো এমনি আসো বলা না। মনে হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করতে এসেছে। তুমি তো এমনি আসার পোলা না। কি কাজ বাজান? যাও। নিয়ে ঘর থেকে বের হলো। শ্রাবণ এগিয়ে গিয়ে, আপনার জমির দলিলটা নিয়ে আসুন, জমিটা আপনারই থাকবে, চিন্তা করবেন না। 10 মিনিট পরে প্রান্তিক এসে দাঁড়ালো। 10 মিনিট পরে প্রান্তিক এসে দাঁড়ালো। আপনার জমির দলিল, আপনার জমির দলিলটা নিয়ে আসুন, জমিটা আপনারই থাকবে, চিন্তা করবেন না।
গিয়ে চেয়ার দুটো ধরে বলল। রজনী হিংস্র চোখে তাকালো শ্রাবণের দিকে। দ্রুত সেমাই রান্না করো। শ্রাবণ চেয়ার দুটো এনে রাখলো। মনসুর আলী বললেন, কি মিথ্যু, দলিল দেখতে এসেছে? প্রান্তিক রজনীর দিকে তাকিয়ে বলল, কলেজ নেই আজ, যাওনি কেন? আচ্ছা শ্রাবণ, তোর ভাবি সবসময় রেগে থাকে কেন রে? ভাই বাড়িতে গেলে ঠিক হয়ে যাবে। দিকে তাকিয়ে বলল। মনসুর আলী খুশি মনে জমির দলিল আনতে গেলেন। যাওয়ার সময় আয়েশা বেগমকে বললেন। আয়েশা বেগম রান্নাঘরে ছুটল। রজনী মনে মনে বলল। প্রান্তিক রজনীর দিকে তাকিয়ে বলল। প্রান্তিক শ্রাবণকে উদ্দেশ্য করে বলল, তুমি না হয় রোজ রৌদ্র হয়ে এসো আমার রাঙিনায়, আমি রোজ গায়ে রৌদ্র মেখে তোমায় অনুভব করব। তাকাচ্ছে। প্রান্তিকে এগিয়ে গিয়ে রজনীর মুখের সামনে চওড়া হাতটা ধরে বলল। রজনী, শোনো শোনো না, এত নেশা কেন বালিকা তোমার ওই দু চোখ জুড়ে? এই নেশা আমি কাটিয়ে উঠতে পারবো না, কখনোই না। রজনী বিরক্ত হয়ে রান্নাঘরে গিয়ে তার পায়ের পাশে বসল। আয়েশা বেগম কড়াইতে 8টা মুরগির ডিম সিদ্ধ করতে দিয়েছেন। রজনী একটা পিঁড়ি টেনে বসে বলল, আছে, আমার ইচ্ছা। আম্মু সকালে কি এনার প্রশংসা করলো বাবা? হ মা। এত প্রশংসার কারণ কি? মা এই পোলা বহুত বালা, তুমি জানো না তাই, আমাগো গ্রামেরই পোলা। রজনী বেশ অবাক হলো তার মা বাবার এহেন সরলতা দেখে। মানুষের ওপর দেখে ভেতর নাচে না মা বাবাকে দেখে মনে মনে ভীষণ আফসোস করলো। এই চরিত্রহীন লোকটা যে তার মেয়ের ক্ষতি করতেই তাদের সাথে ভালো ভালো কথা বলেছে, তারা সেটা বুঝতেই পারছে না। মনসুর আলী দলিল বের করে নিয়ে এলো। প্রান্তিক পায়ের ওপর পা তুলে দলিল দেখছে। রজনী খেয়াল করছে প্রান্তিক সেই তখন থেকে তার দিকে তাকিয়ে আছে। দলিল দেখা যেন একটা বাহানা মাত্র। আসলেই তো বাহানা, হুদাই দলিল দেখার নাটক করছে। রজনী বেশ বিরক্ত হয়েই রুমে চলে গেল। আধা ঘন্টা পর আয়েশা বেগম ডিম সিদ্ধ, সেমই, মুড়ি মাখা, ঘরে তৈরি মোয়া দিলেন নাস্তার জন্য। না না চাচা, আমাদের অনেক কাজ, হঠাৎ মনে হলো আপনার দলিলটা দেখতে হবে তো তাই চলে এলাম। বাজান, এই গুলান অহন খাও, দুপুরে একবারে ভাত খাইয়া তো যাইবা। বাজান, জমিন খান কি পাইবো? এটা আজ থেকে আপনার, কেউ সালিশে ডাকবে না আপনাকে নিয়ে, এই জমিতে গেলেও কেউ ঝামেলা করবে না। জি চাচা। চাচি, হাত মুছবো। হাসা কথা বাজান। প্রান্তিকের এখন উঠতে হবে, কিন্তু যাওয়ার আগে রজনীর মুখটা তাকে দেখতেই হবে। আয়েশা বেগমের দিকে তাকিয়ে বলল, এই তো মেঘ না চাইতেই জল, আমি তো এটাই চাইছিলাম। এটা এক প্রকার স্বপ্নের মতো আমার কাছে। আয়েশা বেগম রজনীকে ডেকে বললেন। রজনী গামছা নিয়ে আসতেই প্রান্তিক রজনীর সামনে পা এগিয়ে দিল। সাথে সাথে বেঁধে পড়ে গেল প্রান্তিকের বুকের ওপর। প্রান্তিক রজনীর কোমর শক্তভাবে হাত দিয়ে চেপে ধরে ফিসফিস করে বলল, আমি চাইছি না যে তুমি আর ওঠো, আজীবন আমার বুকেই থাকো। রজনী চোখ রাঙিয়ে দ্রুত উঠে দাঁড়ালো। মনসুর আলী বললেন, মা, পইড়া গেলেন কেমনে? বাড়িতে যাইতেছি। গায়ে বল নেই, এই সিদ্ধ ডিমগুলো খাইয়ে দিন আপনার চাচাকে, এই সিদ্ধ ডিমগুলো খাইয়ে দিন চাচা আপনার মেয়েকে। রজনী আবারও রাগী চোখে তাকালো। প্রান্তিক আর শ্রাবণ বাইক নিয়ে বেরিয়ে গেল। মনসুর আলী আজ ভীষণ খুশি, সাথে আয়েশা বেগমও। রজনী ঘরে গিয়ে জানালা ধরে দাঁড়িয়ে আছে প্রান্তিকের শার্টটা ফিরিয়ে দেওয়ার জন্য, কারণ রজনী জানে প্রান্তিক এদিক দিয়েই যাবে আর জানালার দিকে তাকাবেই। সত্যি তাই হলো। যাওয়ার সময় জানালায় রজনীকে দেখে প্রান্তিক বাইক থামালো। বাইক থামিয়ে বলল, গায়ে বল নেই, এই সিদ্ধ ডিমগুলো খাইয়ে দিন চাচা আপনার মেয়েকে। কি ব্যাপার রজনীগন্ধা, আমি চলে যাচ্ছি বলে খারাপ লাগছে? ডু ইউ মিস মি? রজনী আশেপাশে তাকিয়ে দেখে নিল কেউ আছে কিনা। কাউকে না দেখে পেয়ে প্রান্তিকের কথার উত্তর দিল, আমাদের গ্রামের কই, আগে তো দেখিনি, কিন্তু দেখে তো চরিত্রহীন লাগছে। জি না, আপনার শার্টটা ফিরিয়ে দেবো বলে দাঁড়িয়ে আছি।
বুঝি বুঝি, শার্ট তো ফিরিয়ে দেওয়ার বাহানা মাত্র। আপনার যা ইচ্ছা বুঝুন, ধরুন আপনার শার্ট। দূর থেকে দিতে পারবে? তোমার গায়ে তো বল নেই। আমার গায়ে বল নেই আপনাকে বলেছি? তাহলে পড়ে গেলে কেন? ইচ্ছে করেই? মানে তোমার আমার বুকে পড়তে ইচ্ছা করছিল? রজনী শার্টটা ছুঁড়ে দিয়ে জানালা বন্ধ করে দিল। কিছুক্ষণ পরে জানালা খুলে দেখল প্রান্তিক নেই, তবে গাছে খোদাই করে লিখে রেখে গিয়েছে, তোমাকে এত সুন্দর হওয়ার অধিকার কে দিয়েছে রজনীগন্ধা? আই সোয়ার আমি কখনো হয়তো হার্ট ফেল করব তোমাকে দেখতে দেখতে। 3 দিন কেটে গিয়েছে। প্রিয়তা কলেজে যাওয়ার জন্য রেডি হয়েছে। প্রান্তিক বিজি থাকে বলে শ্রাবণী তাকে কলেজে পৌঁছে দেয়। শ্রাবণ বাইক দিয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়তা গিয়ে বাইকের পেছনে উঠল। শ্রাবণ বাইক চালাচ্ছে আর আয়নায় প্রিয়তাকে দেখছে। প্রিয়তা শ্রাবণের পিঠে ছোট্ট একটা কিল দিয়ে বলল, রাস্তা দেখে গাড়ি চালাও শ্রাবণ। দেখার মতো জিনিস পিছনে থাকলে রাস্তা দেখবো কিভাবে? বিলাই একটা, যত প্রেম ওনার আড়ালে এলেই ভাইয়ার সামনে মিনমিন করে। সম্বন্ধীকে সম্মান করি। ভয় পাও না তাই বলছো? না, পাই না। আচ্ছা তাই, দাও। হ্যাঁ দিলাম, এই যে দিলাম। ভয় পাই না তার প্রুফ দিব? ভয় পাই না তার প্রুফ দিব? শ্রাবণ বাইক থামালো। তাতে জোরালো একটা ধাক্কা লাগলো। প্রিয়তার মুখ শ্রাবণের পিঠে দেখল। শ্রাবণ দুষ্টুমি করে বলে উঠল, চুমু দিয়ে দিলে তুমি? প্রিয়তা এবার সত্যি চুমু দিয়ে বলল, আদর নেওয়ার এত শখ, তাহলে বিয়ে করছো না কেন? শ্রাবণ গাল এগিয়ে দিয়ে বলল, উফ, এবার দাও, তাও ঠোঁটে দাও, প্লিজ জান দাও। প্রিয়তা শ্রাবণের গালে একটা থাপ্পড় মেরে বলল, আমাকে দেখে এখন তোমার কেমন ফিলিংস আছে শ্রাবণ? লুচ্চা কোথাকার। মায়ের দেওয়ার পরে কিন্তু আদর দেওয়া উচিত। আর একটু বড় হও, এখনো বাচ্চা তুমি। বউ বউ ফিলিংস আসুক তোমাকে দেখে, তখন বিয়ে করব। প্রেমিকা প্রেমিকা বিয়ে তো করেই ফেলেছি কবে। প্রেম করে আদর নিতে চাও, বিয়ে করতে চাও না। তোমার মতো ভীতু টাইপ ছেলের ওই মনে মনেই বিয়ে করতে হবে। বলেই প্রিয়তা একটা গাছের নিচে বসলো। এদিকে সাধারণত কেউ আসে না। শ্রাবণ এদিক দিয়েই রোজ প্রিয়তাকে কলেজে এগিয়ে দিয়ে আসে। যাওয়ার সময় এই ফাঁকা জায়গাটায় বসে কিছুক্ষণ। একটা বড় কৃষ্ণচূড়া গাছের সাথে হেলান দিয়ে বসে একান্তে কিছু সময় কাটায়। শ্রাবণ বাইকটা রেখে প্রিয়তাকে বলল, একটু উঠে দাঁড়াবে যান। প্রিয়তা উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে বলল, কি হলো? শ্রাবণ হাঁটু গেড়ে বসে প্রিয়তার সামনে একটা গোলাপ ফুল ধরে বলল, তোমার ভাইয়ের গাছের ফুল চুরি করা যা তা ব্যাপার নয়। তোমার ভাইয়ের বোনকে তোমার ভাইয়ের বাগানের ফুল দিয়ে প্রপোজ করেছি। আমি চাইলে অন্য জায়গা থেকে ফুল আনতে পারতাম, কিন্তু আনিনি, কারণ আমি দুঃসাহসী ছেলে। তাই সাহসী প্রেমিকের মতো কাজ করেছি। আই লাভ ইউ জান, আই লাভ ইউ সো মাচ। প্রিয়তা ফুলটা হাত বাড়িয়ে নিল। তখন শ্রাবণ প্রিয়তার হাতের তালুতে চুমু দিয়ে বলল, এই হাত দুটো এত সুন্দর কেন জান? এই সুন্দর কোমল হাত দুটোর মালিকানা শুধু আমার। আমি আনকমন পারসন জান, বুঝতে হবে। প্রিয়তা ফুলটা নিয়ে বলল, আচ্ছা আমি কি বলবো বলো তো? খুশি হয়েছে আমি প্রচুর, কিন্তু হাসিও পাচ্ছে। ট্রাস্ট মি, জীবনে কেউ এভাবে প্রপোজ করে কখনো? তুমি যে ডায়লগগুলো বলে প্রপোজ করলে। প্রিয়তা খিলখিল করে হাসছে, হেসেই যাচ্ছে। সত্যি কি অদ্ভুতভাবে শ্রাবণ প্রপোজ করলো। শ্রাবণ মুগ্ধ হয়ে প্রিয়তার হাসি দেখছে। প্রিয়তার এই হাসির জন্য শ্রাবণ জানও দিতে পারে। প্রেমিকার হাসি পৃথিবীর সব কিছু থেকে বেশি সুন্দর। প্রেমিকার হাসি পুরুষের মানসিক শান্তির কারণ।
প্রেমিকার হাসি প্রেমিকের মন ভালো হওয়ার কারণ। শ্রাবণ আর প্রিয়তা কিছুক্ষণ গল্প করে উঠল। কলেজ গেটে প্রিয়তাকে নামিয়ে দেওয়ার সময় বলল, আচ্ছা শোনো, রজনী নামে কাউকে চেনো? প্রিয়তা চোখ কপালে তুলে বলল, চিনি, কেন? মেয়েটাকে পছন্দ হয় তোমার? কি ব্যাপার বলো তো? ব্যাপার আছে। এই, তুমি ইদানিং প্রায়শ কলেজের আশেপাশ দিয়ে ঘুরঘুর করো, কাহিনী কি? কাইনিজ, আমার বউ এই কলেজে পড়ে। সত্যি কথা বলো, রজনীকে ভালো লেগেছে তোমার? আমি আমার সতীন বানাতে চাইছো? কেন, বানালে তোমার আপত্তি নেই? শ্রাবণের বাচ্চা, তোরে আমি খাইয়া ফেলাবো দেখিস। আমার ভাইকে দিয়ে তোর 13টা বাজাবো। এজন্য মাফিয়াদের বোনকে ভালোবাসতে নেই, জীবনটা হাতের উপর থাকে। নিজের আত্মার মাগফেরাত কামনা করছি জান। কলেজ ক্যাম্পাসে বসে আছে রজনী, গভীর ধ্যানে মগ্ন। তীক্ষ্ণ দৃষ্টি ক্যাম্পাসের দুর্বাঘাসের দিকে নিবদ্ধ। প্রান্তিককে সে বুঝে উঠতে পারছে না। প্রান্তিক যে খারাপ এটা পরিষ্কার, কিন্তু এত ভালো মানুষ সাজার ভান ধরছে কেন? রজনী নিজ মনে ভাবছে, প্রান্তিকের উদ্দেশ্য আমাকে বিছানায় নেয়া। সে চাইলেই তো নিতে পারে, যেদিন দেখা হয়েছিল সেদিনই নিতে পারতো। তাকে আটকানোর ক্ষমতা তো কারো নেই। তাহলে কেন সে সেটা করছে না? যেখানে যাচ্ছি সে কেন সেখানেই যাচ্ছে? তার চোখের দৃষ্টিতে তো লালসা নেই। একবারও লালসা দেখিনি আমি। দেখেছি একজন পবিত্র প্রেমিককে, একজন পাগলাটে প্রেমিককে। ঠোঁটের হাসিতে যেন একরাশ মুগ্ধতা। নিজের অজান্তে প্রান্তিককে নিয়ে ভাবছিল, কিছু ভেবে ফেলল রজনী। সাথে সাথে নিজের মাথা ঝাঁকি দিল। নিজের প্রতি রাগ হলো। ছি, এসব কি ভাবছি আমি? এসব জঘন্য মানুষ তো এমন নিখুঁত অভিনয় করবেই। এরা হলো অভিনেতা, অভিনয়ে দক্ষ। এদের ভালো ভাবার কারণই নেই। এদের অভিনয়ে ভোলা যাবে না। ঠিক তখনই রজনীর পাশে এসে বসলো প্রিয়তা। প্রিয়তার আগে গটমট করছে, কিন্তু খেয়াল করলো রজনী তার দিকে তাকাচ্ছে না, গভীর ধ্যানে মগ্ন। রজনীর সামনে হাতে তুড়ি বাজালো প্রিয়তা। রজনী স্বাভাবিক হলো, প্রিয়তাকে বলল, এসছিস? এলাম। আজ কার সাথে এসেছিস? ওর সাথে এসেছি। তোর ওটা কলেজে গেট অব্দি আসে না কেন? আমি আনি না, খানিকটা দূরে নেমে যায়। কেন? আনি না, তাই সেই লুইচ্চা আমার বান্ধবীর প্রেমে হাবুডুবু খাচ্ছে। রজনী চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কার প্রেমে? তোর। আমার? হ্যাঁ। কি আশ্চর্য! আরে হ্যাঁ, আজ আমাকে বলেছে তোমাদের কলেজে রজনী আছে না। আমার নাম কেমনে জানে? সেটাই ভাব, আমি তো তোর নাম ওর সামনে বলিনি। ও খুঁজে খুঁজে তোর নাম বের করেছে। ধুর, তুই আমার নাম বলেছিস কখনো ভুলে? ওহো, বলিনি। দেখ, আমি তাহলে আর তোর সাথে মিশবো না। আমি চাই না আমার জন্য তুই কষ্ট পাস। প্রিয়তা রজনীর চুল টেনে ধরে বলল, আরে মাথা খারাপ তোর? আমি হলাম ওর জান। আমি জানি ও তোর প্রেমে টেমে পড়েনি, তোকে হুদাই চেতালাম। আমাকে এত বেশি ভালোবাসে রজনী। ওর ভালোবাসার আকার আকৃতি একদমই বিশাল, আকাশের চেয়েও বিশাল। মাঝে মাঝে তা আমি অবাক হই, ও আমাকে এত ভালোবাসে কেন। তোদের ভালোবাসা অনেক কিউট প্রিয়তা। মিষ্টি ভালোবাসার গল্প শুনলেও শান্তি লাগে। রজনী এবার গ্রামে গেলে কিন্তু তোদের বাড়িতে যাবে। কবে যাবি? শীঘ্রই যাব, বাট তার আগে রেডি থাকবেন আপনি ম্যাডাম। 1 সপ্তাহ পর আমার জন্মদিন। আচ্ছা, আসবো। 3 দিন থাকতে হবে কিন্তু। আম্মু রাজি হবে না। তাহলে আমার বাবাকে বলবো তোমার বাবাকে বলতে। আচ্ছা। আচ্ছা, তোকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? প্রিয়তা, আমার খুব বিপদ রে। কি? একটা ছেলে আমার পিছু নিয়েছে, আমার নিয়ে খারাপ কথা বলা বলি করে। আমাকে ওরা বিছানায় নিতে চায়। বলিস কি? এই শহরে এত বড় গুন্ডা নেই যে আমার ভাইয়ার সামনে এসে দাঁড়াতে সাহস পাবে। তুই শুধু নাম বল, সে কে। আমি ভাইয়াকে বলবো, ভাইয়া একদম আলুর ভর্তা বানিয়ে দেবে। সেও অনেক ভয়ানক, মানুষ ভয় পায় প্রচুর। আরে তুই তাহলে জানিস না, এইসব মস্তান আমার ভাইয়ার কাছে কিছুই না। আমার ভাইয়ার নামই যথেষ্ট এদের জন্য। আমাকে একটু তোর ভাইয়ার সাথে কথা বলিয়ে দিবি? আমি সরাসরি শেয়ার করতে চাই। হ্যাঁ, জন্মদিনে আয়, ভাইয়া থাকবে, সবটা বলিস। ওকে। কলেজ শেষ করে বাড়ির দিকে রওনা হয়েছে রজনী। তার সামনেই ভয়ানক রকমের অনেকগুলো মানুষ গোল হয়ে দাঁড়িয়ে আছে। রজনীর দেখতে ইচ্ছা করলো
কে কাকে মারছে? রজনীর কানের পাশ থেকে মানুষের কথা ভেসে আসছে। এমন মানুষের হাতে পড়েছে আজ জান বের করে ফেলবে। বহুদিন ভাইকে এত চেতে দেখিনি। রজনী ভিড় ঠেলে সামনে এগিয়ে দেখলো একটা ছেলেকে প্রান্তিক মারছে। প্রান্তিকের পরনে সাদা শার্ট, ব্লু জিন্স, শার্টের হাতা কোটানো। তার সামনে থাকা ছেলেটার কলার চেপে ধরে শুধু ঘুষি দিয়ে যাচ্ছে। প্রান্তিকের রক্তবর্ণ চোখ দেখে ভয় পেয়ে গেল রজনী। চোখ মুখ দিয়ে ঝাঁঝালো আগুন ঝরছে। ছেলেটার চোখ মুখ রক্তাক্ত হয়ে গিয়েছে, নাক দিয়ে রক্ত ঝরছে। রজনী অবাক হয়ে দেখছে, চারিদিকে কেউই আটকাচ্ছে না, কেউ কিছু বলছে না। মানুষ শুধু বলছে ঠিকই আছে। রজনীর ধারণা মানুষ প্রান্তিককে ভয় পায়, সেই ভয়ে কেউ এগোচ্ছে না। একটা মানুষ কতটা নিষ্ঠুর আর পাষাণ হলে মানুষকে এইভাবে মারতে পারে? একটু হাত কাঁপছে না। রজনী প্রান্তিকের অন্যরকম ভয়াবহ রূপ দেখে আতঙ্কে কেঁপে উঠল। অধৈর্যের মৃদু কম্পন শুরু হয়েছে, চোখ দিয়ে পানি পড়ছে, বুক ধুকপুক করছে। সে রক্তে পারে না, এখনই যেন মাথা ঘুরে পড়ে যাবে। প্রান্তিক যে ছেলেটাকে মারছিল তাকে এবার রোডে ফেলে দিল, পেটের ওপর পা তুলে আঘাত করছে। ছেলেটা ছটফট করছে। এহেন দৃশ্যে রজনীর হৃদয় আহত হচ্ছে। এবার প্রান্তিক পেছন থেকে পিস্তল বের করে তাক করলো। রাগে কাঁপতে কাঁপতে বলল, চা, তুই যে অন্যায় করেছিস আমি ওই দিনই পইতা ফেলতে পারতাম, কিন্তু আমি চাইছিলাম জনসম্মুখে তোর জান নেব, যাতে তার 5 জনের শিক্ষা হয়। প্রান্তিক এবার ছেলেটার গলায় পা রাখলো। জুতার আঘাতে ছেলেটার জান এমনি বের হয়ে যাওয়ার মতো। রজনী এবার সহ্য করতে পারল না, জোরে চিৎকার দিয়ে বলে উঠল, ওনাকে ছেড়ে দিন, মরে যাবে, মারবেন না। ভয় কেমন গুটিসুটি মেরে গিয়েছে রজনী। প্রান্তিকের কর্ণঘুরে রজনীর কণ্ঠস্বর পৌঁছাতেই প্রান্তিক গলা থেকে পা তুলে ফেলল। ভয় কাঁপতে থাকা রজনীকে দেখে পেছনে পিস্তল গুজে নিল প্রান্তিক। দ্রুত রজনীর কাছে গিয়ে ওকে ধরল। রজনী তখনও অস্বাভাবিকভাবে কাঁপছে। প্রান্তিক অস্থির হয়ে বলল, রজনীগন্ধা, কি হচ্ছে তোমার? মারবেন না প্লিজ। এটুকু বলেই সেন্সলেস হয়ে গেল, ঢলে পড়ল প্রান্তিকের ওপর। প্রান্তিকের বুকে রজনীর মাথা রাখা। প্রান্তিক অগ্নিঝরা চোখে বলল, তোকে জবাই দিতে মন চাইতেছে আমার, কিন্তু আমি মানুষ খুন করি না। তোর জন্য অ্যাগেইন ভুল বুঝলাম আমাকে। তুই 2টা অন্যায় করছিস, 2টা মহা অপরাধ। রজনীকে দেখে অশালীন কথা বলছিস। তুই অশালীন কথা কইছিস যা সোজা এসে আমার এই কলজায় লাগছে, আমার এইখানটায় লাগছে। সেই অপরাধে তোরে মারতাছিলাম, তোরে মারতে দেখা রজনী ভয় পাইছে আর আমারে খারাপ ভাবছে। 2টাই তোর বড় অপরাধ। ভাই, ভাবিলে হসপিটাল নিয়ে যান, আমি এর পুলিশের হাতে নিয়ে আসতেছি। প্রান্তিক রজনীকে পাজা কোলে তুলল। মানুষ কিছুটা আন্দাজ করতে পেরেছে। মানুষের চোখে মুখে কৌতূহল দেখে প্রান্তিক বলল, আমি যে মেয়েকে বিয়ে করতে চলেছি এই সেই মেয়ে। সো এর দিকে কেউ কোনোভাবে বাজে দৃষ্টিতে তাকালে বা বাজে ইঙ্গিত করলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। প্রান্তিক কথাটি বলেই রজনীকে কোলে তুলে নিয়ে হসপিটালে পৌঁছালো। আমি কি মরে গিয়েছি নাকি বেঁচে আছি? এই মুহূর্তে কি আমি কবরের মাঝে আছি? চারদিকে এত অন্ধকার কেন? গায়ের উপর সাদা কাপড় কেন? ও কি আমায় মেরে ফেলবে? কেউ বাঁচাও আমায়। চোখ বন্ধ করে অচেতন অবস্থায় বিড়বিড় করে যাচ্ছে রজনী। ডাক্তার অনিমেষ সাহা 20 মিনিট ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন রজনীর জ্ঞান ফেরানোর জন্য, কিন্তু জ্ঞান ফিরছে না। পাশে প্রান্তিক দাঁড়িয়ে আছে, ভীষণ অস্থির দেখাচ্ছে তাকে। অস্থিরতায় ওপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে ধরে রেখেছে। জ্ঞান ফিরছে না দেখে চট করে বাইরে গেল প্রান্তিক। খুব বেশি টেনশন হচ্ছে তার, বেশি টেনশন হলে স্মোক করা লাগে। প্রান্তিক বাইরে গিয়ে সিগারেট ধরালো। 3-4 টান দিয়ে সিগারেট ফেলে জুতার নিচে আগুনে পিষে 2 মিনিটের মাঝে ফিরে এলো। সিগারেটও তাকে টানতে পারছে না। রজনীর মুখের দিকে প্রান্তিক তাকিয়ে মনে মনে বলল, তুমি আমায় কিসের নেশায় জড়ালে রজনীগন্ধা? ধোয়ার নেশা আমার কেউ ছড়াতে পারেনি। আজ তোমার নেশা আমাকে ধোয়ার থেকে চুম্বকের ন্যায় তোমার কাছে টেনে এনেছে। অনিমেষ সাহাকে একটু ব্যস্ত দেখাচ্ছে, বারবার ফোন আসছে আর হাত ঘুরে দেখছেন। ডাক্তার অনিমেষ সাহার সাথে 2জন নার্সও দাঁড়িয়ে আছে। ডাক্তার অনিমেষ সাহা নার্সদের বললেন, তোমরা খেয়াল রেখো, আমি রাউন্ড দিয়ে আসছি, কিছুক্ষণের মাঝেই জ্ঞান ফিরে আসবে।
বলেই ডাক্তার অনিমেষ সাহা ইমার্জেন্সি ওয়ার্ড ত্যাগ করার জন্য উঠলেন। আচমকা ডাক্তার অনিমেষ সাহার সামনে ক্রোধান্বিত চোখে চোয়াল শক্ত করে দাঁড়ালো প্রান্তিক। থুতনিতে হালকা ক্ষত, এখনও রক্ত লেগে আছে। থুতনি বেয়ে গলা বরাবর সাদা শার্ট ভিজেছে রক্তে। আচমকা এমন ভয়ানক চেহারার একটা ছেলেকে সামনে দাঁড়াতে দেখে ডাক্তার অনিমেষ সাহা ভয় পেয়ে গেলেন। অনিমেষ সাহা হসপিটালে নতুন, তাই প্রান্তিককে চেনেন না, তবে বুঝতে পারলেন সাধারণ কেউ নয়। নিজেকে সামনে নিয়ে বললেন, এ কি, আপনার থুতনি কাটলো কিভাবে? নার্স, এনাকে ড্রেসিং করে দিন। প্রান্তিক থমথমে গম্ভীর রাগান্বিত মোডে দাঁড়িয়ে আছে, যেন এক্ষুনি ডাক্তার অনিমেষ সাহাকে ভস্ম করে দেবে। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে কঠিন মেজাজে বলল, আপনি কোথায় যাচ্ছেন ডাক্তার? আমার রাউন্ড আছে। এখানে একটা মেয়ে অচেতন হয়ে পড়ে আছে আর আপনি রাউন্ডে যাচ্ছেন? দেখুন, আপনি শান্ত হন। আপনার ওয়াইফ এখনই সুস্থ হয়ে যাবে। আমি সব রকমভাবেই চেক করেছি, কোনো প্রবলেম নেই। ওয়াইফ কথাটা শুনেই প্রান্তিক রজনীর মুখশ্রীতে দৃষ্টি দিল। লিপ লাইনার দিয়ে আঁকানো ঠোঁট দুটো যেন কৃত্রিম সাজে আরও বিশ্রী করে ফেলেছে রজনী। কি দরকার এসব লিপ লাইনার দিয়ে আঁকানো বা গাঢ় লিপস্টিক পরার? তার ঠোঁট দুটো তো এমনিতেই সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি। ঠোঁট থেকে চোখ সরিয়ে রজনীর চোখের দিকে তাকালো। এই হরিণী চোখ দুটো কত সুন্দর। রজনীর মুখশ্রী থেকে দৃষ্টি সরিয়ে প্রান্তিক বলল, প্রবলেম নেই, তাহলে এখনো চোখ খুলছে না কেন? হ্যাঁ বলেন, কিসের ডাক্তার আপনি? একটা মেয়ের চোখ খোলাতে পারছেন না? খুলবে। খুলবে আর খুলেছে, এর মাঝে বহুত তফাৎ। একটু শান্ত হন, আমি রাউন্ড থেকে এসেই আবার দেখছি। রাউন্ড ফাউন্ড সব বাদ। ও সুস্থ না হলে আপনি জাস্ট এইখান থেকে কোথাও নড়তে পারবেন না, কোনো রাউন্ড হবে না। মিস্টার প্রান্তিক, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। শান্ত হন আপনি। আপনার নিজেরও ট্রিটমেন্টের প্রয়োজন। আপনার চোট লেগেছে। এসব সামান্য চোটের প্রান্তিকের কিচ্ছু হয় না। আমার যা হয়ে যাচ্ছে সেটা আপনি বুঝবেন না ডাক্তার। ওর অচেতনতা আমাকে ক্ষত বিক্ষত করে তুলছে। আপনি আমার শরীরের সামান্য ক্ষত দেখতে পাচ্ছেন, বা ভেতরের এইখানটার ক্ষতটা দেখতে পাচ্ছেন না। আপনাকে তো বলেছিলাম আমরা ভিন্নভাবে ট্রাই করি, বাট আপনি বললেন ও ব্যথা পাবে। ওর চোখের শিরা চেপে ধরলে তো ব্যথা পাবেই। ও ব্যথা পাবে না, এটা আমাদের ট্রিটমেন্টেরই একটা অংশ। ওকে, বাট ও যেন ব্যথা না পায়। ওকে, আমরা চেষ্টা করছি। নার্স, দেখো। একদম সাবধানে, একটুও যাতে কিচ্ছু না হয়। নার্স রজনীর ভ্রুর নিচে চোখের ওপরে শিরা চেপে ধরল। সাথে সাথে রজনী চিৎকার দিয়ে উঠল। নার্সের হাতে ছিল বড় নখ। নখের আঁচড়ে চোখের ওপরে খানিকটা কেটে গেল। সাথে সাথেই রক্ত গড়িয়ে পড়ল। ডাক্তার অনিমেষ সাহা বললেন, ও শিট, এটা কি করলে? প্রান্তিকের সমস্ত শরীর রাগে দাউ দাউ করে জ্বলে উঠল। ডাক্তার অনিমেষ সাহা রজনীর চোখের ওপর আঙুল দিয়ে চেপে ধরে বললেন, কুইকলি তুলা এগিয়ে দাও। ডাক্তার অনিমেষ এবং নার্স প্রান্তিকের অগ্নিমূর্তির ন্যায় চেহারা দেখে ভয় কেঁপে উঠলেন। প্রান্তিক গর্জে উঠে বলল, এটা এটা আপনি কি করলেন? হ্যাঁ বলেই নার্সের হাতের অতিরিক্ত নখ ভেঙে দিল। রাগে কাঁপতে কাঁপতে বলল, চাঁদে কলঙ্ক লেপে দিলেন আপনি। আমার চাঁদে কোনো দাগ নেই, কোনো কলঙ্ক নেই, আপনি সেই সর্বনাশটা করলেন। একদমই ছাড়ব না আপনাকে। অসাবধানতা বশত লেগে গিয়েছে। অসাবধান হতে কে বলছে আপনাকে? হ্যাঁ, আর হাতে নখ রেখেছেন কেন? নখ রেখে বলছেন অসাবধানতা বশত লেগেছে। এখানকে মডেলিং করতে আসছেন আপনি? মিস্টার প্রান্তিক, আপনার ওয়াইফের জ্ঞান ফিরে এসেছে। সাথে সাথে রজনী চোখ মেলে তাকালো। সে কোথায় আছে কিছুই বুঝতে পারছে না। আশেপাশে তাকিয়ে বুঝতে পারলো এটা হসপিটাল। ডাক্তার আবারও বললেন, মিস্টার প্রান্তিক, দেখেছেন কেমন হাইপার হয়ে গিয়েছিলেন আপনি আপনার ওয়াইফের জন্য? নিন, এবার তার পাশে আসুন, এসে বসুন। প্রান্তিকের সেই রাগান্বিত চেহারা সাথে সাথে শান্তশিষ্ট হয়ে গেল। সেই ভয়ানক চেহারা আর নেই। শান্ত চোখে রজনীর দিকে তাকালো। রজনীও প্রান্তিকের দিকে তাকালো। ব্লু জিন্স, গায়ে সাদা শার্ট, হাতে ঘড়ি, থুতনিতে কাটা দাগ। এই ভয়ানক দাহানবের ন্যায় লম্বা ফর্সা ছেলেটাকে ডাক্তার তার স্বামী বলে আখ্যায়িত করছে কেন? এই খারাপ মানুষটা তার স্বামী হতে যাবে কেন? এই মানুষটাকে রজনী প্রচণ্ড ভয় পায়, কারণ তার জীবনে এর আগে এত ভয়ঙ্কর মানুষ আর দেখেনি। প্রান্তিক রজনীর মাথায় হাত রেখে বলল, কেমন লাগছে তোমার? ভয় রজনীর ঠোঁট কাঁপছে। এখনই কেঁদে দেবে দেবে ভাব। প্রান্তিক বুঝতে পারল রজনী ভয় পাচ্ছে। প্রান্তিক স্বাভাবিক স্বরে বলল,
এখন কেমন লাগছে? আমাকে এইখানে নিয়ে এসেছেন কেন? আমি এইখানে কেন? প্রান্তিক রজনীর কাছে গিয়ে ফিসফিস করে বলল, সেদিনের মতো আজ আমার বুকে এসে পড়েছিলে। উফ, একদম হার্ট ফেল হয়ে যাচ্ছিল আমার রজনীগন্ধা। রজনী রাগী চোখে তাকালো প্রান্তিকের দিকে। প্রান্তিক এটাই চাইছিল, রেগে গেলেই ভয় কেটে যাবে, রাগী চোখে তাকালে ভয় উধাও হয়ে যাবে রজনীর। রজনীর এই রাগী চোখের চাহনিতে প্রান্তিক আরও বেশি মুগ্ধ হলো। মুগ্ধতার পরিমাণ বাড়তেই বলল, আমার না তোমাকে ভীষণ আদর করতে ইচ্ছা করে, একটা নেশা কাজ করে আমার। তোমারকে তাই ইচ্ছা করে রজনীগন্ধা, আমার বুকে এসে বারবার পড়ছো। আমি বাড়ি যেতে চাই। এখন নয়, অতিরিক্ত শরীর দুর্বল তোমার, 2 ঘন্টা না গেলে যাওয়া যাবে না। 2 ঘন্টা কি করব আমি? আমার বাবা চিন্তা করবেন। শ্বশুরকে জানিয়ে দিয়েছি তার মেয়ে তার জামাইয়ের কাছে আছে। মানে? মানে কি আবার? শ্বশুর বুঝে নিয়েছে বাকিটা। বাকিটা মানে? তার মেয়ে আর জামাই একটু বিশেষ সময় কাটাচ্ছে, জাস্ট আ প্রাইভেসি। আপনি আমার বাবাকে এইসব বলেছেন? বলিনি, তবে এখনই যেতে চাইলে বলবো। একজনকে দিয়ে খবর পাঠিয়েছি তুমি একটু কেনাকাটা করছো, খবরটা তোমার হয়েই দিয়েছে সে। অদ্ভুত। নার্স কেবিন রেডি করে দিল। রজনী, প্রান্তিক আর শ্রাবণ কেবিনে বসে আছে। কিছুক্ষণ পর প্রান্তিক একটু বাইরে গেল। শ্রাবণ রজনীর দিকে তাকিয়ে বলল, ভাই আপনি ভাইকে ভুল বুঝছেন, ভাই কিন্তু অনেক ভালো মানুষ। প্রান্তিক নেই, এই সুযোগে রজনীর একটু সাহস হলো কথা বলার। রজনী ফুঁসে উঠে বলল, এই চামচা, আপনি এত চামচামি করেন কেন? কি? আমাকে চামচা বলবেন কিভাবে? এই, আমি আপনার কোন জন্মের ভাবি? খবরদার ভাবি ডাকবেন না একদম। ভাবিকে কি রাখবো? কিছুই না, গুন্ডা বদমাইশের মুখে কিছুই শুনতে চাই না আমি। দেবরকে এগুলো কি রাখেন ভাবি? উফ, আবার ভাবি? আমি মরে গেলেও আপনার ভাইকে বিয়ে করব না। আমার একজন পরিচিত আছে, আপনার ভাইকে টাইট দিয়ে ছাড়বে, এমন শিক্ষা দিব না। এরই মাঝে প্রান্তিক রুমে প্রবেশ করে বলল, মরে গিয়ে বিয়ে করে ভূত পেতনি হয়ে সংসার করলেও আমার সাথেই তোমার সংসার করা লাগবে, বুঝছো? প্রান্তিককে রজনী ভীষণ ভয় পায়, তাই প্রান্তিকের সামনে কিছুই বলতে পারে না। কোনো কথা না বলে চুপ করে রইল। প্রান্তিক রজনীর পাশে বসে বলল, নিজের বরকে কাকে দিয়ে টাইট দেওয়াতে চাও? পৃথিবীর কারো সেই সক্ষমতা নাই, চাইলে তুমিই টাইট দিতে পারো। রজনী কোনো উত্তর দিল না। প্রান্তিক বাইরে থেকে খাবার নিয়ে এসেছে, কয়েক প্রকার খাবার, গরু, খাসি, মুরগি, এই 3 প্রকার মাংস, কয়েক প্রকার মাছ, ড্রিঙ্কস, দুধি সব নিয়ে এসেছে। রজনীর সামনে সব খাবার তুলে খেতে বলল। শ্রাবণও খাওয়া শুরু করলো। রজনীকে চুপচাপ থাকতে দেখে প্রান্তিক বলল, খাবে নাকি খাইয়ে দিতে হবে? খাবো না আমি। বুঝছি, আমার হাতে খাওয়ার বাহানা তো। বাধ্য হয়ে রজনী এক টুকরো মুরগির মাংস নিয়ে ভাত খাওয়া শুরু করলো। এরই মাঝে শ্রাবণের ফোন বেজে উঠল। শ্রাবণ বাম হাত দিয়ে ফোন রিসিভ করে কাঁধের ওপর ফোন রেখে কান চেপে কথা বলছে। সাথে সাথে ফোনটা লাউডস্পিকার হয়ে গেল। ফোনের ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে বলে উঠল, শ্রাবণ প্রান্তিকের দিকে তাকালো, প্রান্তিকও তাকালো। শ্রাবণ বলল, কে আপনি আন্টি? ভাই বিজি আছে, কে আপনি? কিছু বলবেন? আপনি রং নম্বর ফোন দিয়েছেন খালা। বলেই শ্রাবণ ফোনটা কেটে দিল। রজনী খুব বাজেভাবে প্রান্তিকের দিকে তাকিয়ে বলল, আপনার ঠিক কয়টা প্রেমিকা? কেউ কামিনী ফুলের সুবাস, কারোর সাথে রিসোর্টে যান, ছি। প্রান্তিক বিরক্ত চোখে মুখে বলল, শিট শ্রাবণ। চিনি না ভাই। তোর ভাবি আমাকে এবার আরও ক্যারেক্টারলেস ভাববে। রজনী খাবারে পানি ঢেলে দিল। হঠাৎ কি কোন কারণে রাগ হলো? রাগের কারণ কি নিজেও বুঝলো। কেন রাগ করলো? মানুষ নিজের অজান্তেই ঘৃণাভরা মানুষের মোহে আকৃষ্ট হয়ে পড়ে নিজেই বুঝতে পারে। রজনীরও কি তেমনই হলো? এই মুহূর্তে উত্তরটা ঘোলাটে। হসপিটালের বেড থেকে এক ঝটকায় ফ্লোরে পা রাখল রজনী। তার উদ্দেশ্য এই মুহূর্তে জায়গা ত্যাগ করে বাড়ি ফেরা। কিছু একটা নিয়ে সে বিরক্ত, ভীষণ বিরক্ত। তার মন তাকে যে সিগন্যাল দিচ্ছে সেটা মেনে নিতে চাইছে না। প্রান্তিকের জীবনে এত মেয়ের আনাগোনা, অজানা এক কারণে রজনীর বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এটা।
মনের সাথে মস্তিষ্কের যুদ্ধ চালিয়ে প্রমাণ করতে চাইছে না যে তার কিছু যায় আসে না, কিন্তু মন বড্ড খারাপ জিনিস, বড্ড বেপরোয়া। সে কি কারো কথা শুনেছে কখনো? মন এমন একটা জিনিস যা কখনো শান্ত নদীর মতো বয়ে যায়, কখনো সমুদ্র ওঠা ঝড়ের মতো তুফান সৃষ্টি করে। এর নিয়ন্ত্রণ ক্ষমতা কারো হাতেই নেই। প্রান্তিকের অভিজ্ঞ আখিজোড়া বুঝতে সক্ষম হলো রজনী তার প্রতি বিরক্ত। বিরক্তির কারণও আজ করতে পারল। এই রাগ মান অভিমানের পালা খানিকটা গাঢ় করে দুজনকে সুযোগ দিতে শ্রাবণ বাইরে চলে গেল। রজনী সোজা দরজার দিকে হাঁটা দিল। প্রান্তিক রজনীর সামনে গিয়ে সোজা হয়ে দাঁড়ালো, প্যান্টের পকেটে হাত গুছল। প্রান্তিকের সমগ্র মুখাবয়ে বেশ থমথমে একটা ভাব। সাথে সাথে এক হাত প্যান্টের পকেট থেকে বের করলো, দাড়িতে হাত বুলাতে বুলাতে স্থির দৃষ্টিতে নিক্ষেপ করলো রজনীর পাতলা ঠোঁট জোড়ার দিকে। রজনী বিরক্ত কণ্ঠে বলল, সামনে থেকে সরুন, আমি বাড়ি যাব। আমাকে উপেক্ষা করে যাওয়ার ক্ষমতাকে তাহলে আমার রজনীগন্ধা হারিয়ে ফেললো? আপনাকে উপেক্ষা করে যাওয়ার ক্ষমতা আমার আছে, ভদ্রতার খাতিরে ধাক্কা দিইনি তাই। একটু অভদ্র হয়েই না হয় আমায় ধাক্কা দাও। রজনী অতিরিক্ত বিরক্ত হয়ে প্রান্তিককে ধাক্কা মারল। প্রান্তিক এক চুলো নড়ল না, বরং মৃদু হেসে বলল, এমন সুঠাম দেহের পুরুষকে কি পুচকি এক মেয়ে ধাক্কা দিয়ে ফেলতে পারে? আমি যা চাচ্ছিলাম তুমি আমার স্পর্শ করো রজনীগন্ধা। তোমার স্পর্শতে যেন চাঁদ সূর্যের গ্রহণের মতো এক ভয়ানক উলট পালট প্রলয় ঘটল ভিতরে আমার। আপনি এইসব বলে কি প্রমাণ করতে চাইছেন? আপনি অনেক ভালো মানুষ। আপনি একজন চরিত্রহীন মানুষ, লম্পট মানুষ। সামনে থেকে সরুন বলছি। মেয়েদের গালি এত কিউট হয় আগে তো জানতাম না। রজনী বিরক্ত হয়ে আবারও বলল, আপনি না সরলে কিন্তু আমি চিৎকার করব। তুমি পারলে অন্য গালিগুলোও ট্রাই করো, আমি শুনতে চাই। আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড। চিৎকার করে কোনো লাভ নেই বোকাফুল, চিৎকার করলে যে কিছুই হবে না। এতদিনে কি প্রান্তিক চৌধুরীকেই চিনলে? তাহলে যেতে দিবেন না আমায়? এইভাবে তাড়াহুড়ো করতে গেলে তুমি পড়ে যেতে পারো। আমার পড়া নিয়ে আপনার ভাবতে হবে না। বউ আমার ভাববে কি, পাড়ার জ্যাঠামশাই? বউ? ইয়াস ডার্লিং, ইউ আর মাই 7 জন্মের বউ। এই জন্ম, পরের জন্ম, আগের জন্ম, যত জন্ম তোমার মনে হবে সব জন্মের বউ তুমি আমার। আমার ইহকালের পরকালের সব সময়ের বউ তুমি আমার। আপনি ভাবলেন কি করে আপনার মতো একাধিক নারীতে আসক্ত ছেলের বউ হব আমি? যে পর নারীতে আসক্ত আমি তার বউ হব, ভাবলেন কি করে আপনি? আমি যদি পরনারীতে আসক্ত না হই তাহলে তুমি আমার হবে, তাই তো রজনীগন্ধা? রজনী চুপ হয়ে আছে। তার এই মুহূর্তে কি বলা উচিত সেটা কিছুতেই বোধগম্য হচ্ছে না। প্রান্তিক রজনীর গালে আলতো স্পর্শে হাত রেখে বলল, আমি পরনারীতে আসক্ত না হলে পরজন্মেও তুমি আমার হবে রজনীগন্ধা। আমি কোনো জন্মেই কোনো চরিত্রহীন গুন্ডা বদমাশ মেয়েদের বিছানায় নেওয়া ছেলের বউ হব না। আপনি কি চান? হ্যাঁ, আগে নিজে ভোগ করবেন আমাকে, তারপর আপনার ওই চেলাপেলাদের বিছানায় পাঠাবেন আমায়। এটাই তো আপনার উদ্দেশ্য, তাই না? তাহলে এত নাটক অভিনয় কেন? শুদ্ধ একজন প্রেমিক সাজার ভান কেন করছেন আপনি? যা করতে চান করুন না, এখনই করুন। এখন করবেন না নাকি আগে ওদের পাঠাবেন? প্রান্তিকের সমস্ত শরীর জ্বলন্ত আগ্নেয়গিরির মতো জ্বলে উঠল। তীব্র ক্রোধে চোখ দুটো লাল বর্ণ ধারণ করল, কপালের দুপাশে শিরা ভেসে উঠল। রাগে কাঁপতে কাঁপতে রজনীর 2 বাহু শক্তভাবে চেপে ধরে দেয়ালের সাথে ঠেসে ধরল। ভয়ানকভাবে কাঁপছে প্রান্তিক। রাগ হলে প্রান্তিক সাইকোটাইপ হয়ে যায়, মাথায় কাজ করে না তখন। রজনী ব্যথায় কুকিয়ে উঠল। প্রান্তিকের ভয়ানক রূপ দেখে আতঙ্কে কেঁদে দিল। প্রান্তিক ক্রোধান্বিত কণ্ঠে বলল, তুমি আমাকে যা খুশি বলতে পারো, বাট আমার রজনীগন্ধাকে নিয়ে এত নোংরা কথা। তুমি আমাকে যা খুশি বলতে পারো, বাট আমার রজনীকে নিয়ে এত নোংরা নোংরা কথা কিভাবে মুখে আনলে? আমি নিজেই ভয়ে কোনোদিন স্পর্শ করব না, কারণ এই ফুল আর ফুলের সুবাস আমার বেঁচে থাকার কারণ। আর সেখানে তুমি এত নোংরাভাবে নিজেকে বিলিয়ে দিতে চাইছ। এমন কিছু করো যদি তোমাকেও খুন করব, সবাইকে খুন করব, আর তোমাকে স্পর্শ করা মানুষকেও খুন করব। এই শহরের লাশেরও বন্যা বয়ে যাবে, রজনীগন্ধা লাশ পড়বে, লাশ। বলি প্রান্তিক নিজের হাত দিয়ে ওয়ালে খুব জোরে ঘুষি দিল। ওয়ালে থাকা পেরেক বিঁধে গেল প্রান্তিকের হাতে। রজনী একবার সেদিকে তাকিয়ে জোরে কেঁদে দিল ভয়ে। রক্ত গড়িয়ে যাচ্ছে হাত দিয়ে। রজনী ভয়ে কাঁপা কাঁপা স্বরে বলল,
আপনার হাত কেটে গেছে। তো কি যায় আসে তোমার? আমার হাত কাটুক বা যা খুশি হোক, তোমাকে তো আমার শারীরিক আঘাতের কোনো কেয়ার করতে বলি নাই, তোমাকে আমার মনের আঘাতের খোঁজ নিতে বলছি। এই আঘাত তো সেরে যাবে, বাট যে আঘাত তুমি আমার মনে দিয়েছ, এটা কিভাবে সারবে বলো? প্রান্তিক রজনীকে ছেড়ে দিয়ে ক্রোধান্বিত অবস্থায় শ্রাবণকে ডাকে বলল, শ্রাবণ, ওকে পৌঁছে দিয়ে আয়। শ্রাবণ রুমে ঢুকে বুঝতে পারল কিছু একটা হয়েছে, ভয়ানক খারাপ কিছু একটা ঘটেছে। রজনীকে এগিয়ে দেওয়ার সময় শ্রাবণ বলল, ভাবি, আমি জানি না আপনি কি ভাবছেন বা ভেতরে কি ঘটেছে, তবে একটা কথা নিশ্চিত হতে পারেন, ভাই আপনাকে প্রচণ্ড ভালোবাসে। এর আগে ভাইকে কোনো মেয়ে নিয়ে এত সিরিয়াস হতে দেখিনি। আজ যে ছেলেটা মারছিল না, এই ছেলেটাকে কেন মারছিল জানেন? কেন? আগের দিন আপনাকে খারাপ কথা বলে ছেলেগুলোর মাঝে এই ছেলেটাও ছিল। আমি সেদিন সব শুনছিলাম। আপনাকে কত খারাপ কথা বলছিল ওরা। আপনাকে খারাপ কথা বলা মানে ভাইয়ের ঘুম হারাম করা। রজনী ভীষণ অবাক হলো। এই ছেলেগুলোকে প্রান্তিক কেন মারতে যাবে? ছেলেগুলো তো তারই দলের লোক। আচ্ছা, ছেলেগুলো আপনাদের দলের না? আরে ভাবি, কি বলেন এগুলো? এসব চরিত্রহীন পোলাপান আমাদের দলের কেমনে হবে? আমরা তো রাজনীতি করি এদের টাইট দেওয়ার জন্য। রজনী কোনো উত্তর দিল না। শ্রাবণ আবারও বলল, আপনি জানেন, এরা আপনাকে খারাপ কথা বলেছে বলে ভাই আপনার সেফটির জন্য আপনাকে পাহারা দিতে বলেছে, আমাদের বোনাস বাড়িয়ে দিয়েছে। রজনী বাড়িতে ফিরে বিছানায় শুয়ে রইল, মুখটা মলিন। শ্রাবণের কথাগুলো তার কানে বাজছে। ছেলেগুলো তার দলের না হলে কার দলের? তাহলে কি অকারণে প্রান্তিককে ভুল বুঝেছে? প্রান্তিকের জন্য কোনো কারণে খারাপ লাগছে তার। ভাবতে ভাবতে দু চোখ বুজে গেল রজনীর। গভীর রাত, নিস্তব্ধ ঘুমন্ত শহরে জেগে আছে প্রান্তিক চৌধুরী। খালি গায়ে 3/4 প্যান্ট পরে ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছে। দু চোখের পাতায় ঘুম নেই তার। ভেতরটা অস্থিরতায় জ্বলে পড়ে আঙ্গার হয়ে যাচ্ছে। ইস, কি ভয়ঙ্কর যন্ত্রণা! প্রেয়সীর অবহেলা বুঝি এত পীড়াদায়ক, আগে জানা ছিল না তার। প্রেয়সীর ঘৃণাভরা দৃষ্টি তার ভেতর চৈত্যর খরার মতো হৃদয় সমস্ত উল্লাস শুকিয়ে ফেলেছে। হাতে থাকা জ্বলন্ত সিগারেটটা কখন যে অসাবধানতাবশত জন্য পায়ের ওপর পড়ল খেয়াল করতে পারেনি। ধপধপে ফর্সা পা সিগারেটের আগুনে পুড়ে কালো বৃত্তের মতো হয়ে গেল। পা জ্বলে উঠতে সেদিকে চোখ ফেরালো প্রান্তিক। ভয়ঙ্কর জেদের দরুন পায়ের ওপর থেকে জ্বলন্ত সিগারেট সরালো না। প্রান্তিক বোঝার চেষ্টা করলো তার পা পুড়ছে বেশি নাকি মন পুড়ছে বেশি। অনুভব করলো মনের যন্ত্রণাদায়ক অনুভূতির কাছে পায়েরই সামান্য জ্বালা পোড়া যেন কিছুই না। তাহলে জ্বলে যাক পা, পুড়ে যাক মন, ছাই হয়ে যাক সব। আবারও লাইটার জ্বালালো। লাইটারের আগুনের সম্মুখে ভেসে উঠল রজনীর সেই ঘৃণা ভরা দৃষ্টি। এ দৃষ্টি সে কিছুতেই উপেক্ষা করতে পারছে না। লাইটারটা দূরে ছুঁড়ে মেরে দাঁত কিরমির করে খানিকটা পেছনে সরে এলো। পায়ের ওপর থেকে জ্বলন্ত সিগারেটটা পড়ে গেল। গর্জে উঠে বলল, ওয়াই রজনীগন্ধা, ওয়াই? কেন তুমি আমাকে হার্ট করছো? ইউ আর হার্টিং মি, ওয়াই? কি আছে তোমার ওই চোখে? আমি উন্মাদ হয়ে যাব, আমি পাগল হয়ে যাব তোমার ওই দৃষ্টির জন্য। শ্রাবণ বাইরে অপেক্ষা করছিল। আজ শ্রাবণ ঘুমায়নি। আজ প্রান্তিকের মুড খারাপ। প্রান্তিকের যেদিন মুড অফ থাকে প্রান্তিক ঘুমাতে পারে না, সেদিন শ্রাবণও ঘুমায় না। প্রান্তিক কী থেকে কি করে হুঁশ থাকে না। শ্রাবণ প্রান্তিকের পাশে পাশেই থাকে। পৃথিবীতে কিছু সম্পর্ক থাকে একদম নিঃস্বার্থ ভালোবাসা। শ্রাবণও তেমন। প্রান্তিকের প্রতি ভালোবাসায় কোনো স্বার্থ নেই। শ্রাবণ প্রান্তিকের রুমে প্রবেশ করে বলল, ভাই প্লিজ শান্ত হন। শ্রাবণ, গাড়ি বের কর। কোথায় যাবেন ভাই? কুয়াকাটা, হোটেল বুকিং দে 7 দিনের জন্য। প্রান্তিকের অভ্যাস আছে গভীর রাতে হুট করে গাড়ি নিয়ে বের হওয়ার। মধ্যরাতে গাড়ি নিয়ে প্রকৃতির খোলা হাওয়ায় মিশে যেতে তার ভালো লাগে। জাস্ট একটা 3/4 আর সাদা গোল গলা টি শার্ট পরে ব্যাগে কয়েকটা ড্রেস নিয়ে বের হয়ে গেল প্রান্তিক। সাথে শ্রাবণও আছে। রাতের নিস্তব্ধতায় গাড়ি চলছে। কালো কালারের একটা কার, জানালা খোলা। ড্রাইভ করছে প্রান্তিক। বেশ গম্ভীর মুডে আছে, সাথে সিগারেটও আছেই। শ্রাবণ বলল, ভাই, ভাবি ছোট মানুষ না, বুঝে আপনাকে ভুল বুঝেছে।
একটু সময় দিন, ঠিক হয়ে যাবে। আমার কাছে 1 সেকেন্ড সময় 1 যুগ সমান মনে হচ্ছে শ্রাবণ। ভাই ভাবি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে কোথাও একটা। আর এই টাইমে ওই মেয়ে কল দিয়েই তো আরও প্রবলেম করলো। এইসব শালীর আমার পাইছে কি? হ্যাঁ, এদের জন্য আমার ঘরে আগুন লাগছে। আমি যাকে চাচ্ছি তাকে পাচ্ছি না, আর এদের চাচ্ছি না, এরা আমার পিছুই ছাড়ছে না। অঘটন তো কিছু না একটু কিছু ঘটেই চলছে। যখনই রজনীগন্ধার সামনে এসব আপদ বিপদ তখনই ফোন দেয়। ভাল ভাই এদের ব্লক দিয়ে দেন। প্রান্তিক শ্রাবণের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, কজনকে ব্লক দেব? ভাই ভাবি আপনার হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার দেখলে কি হবে? তার আগে অ্যানালগ ফোন কিনে চালাইতে হবে, বাটন ফোন। এদের সাথে তো আপনার কিছু নেই, কাউকে ভালোবাসেন না, তাহলে এরা ফোন দেয় কেন? আর এরা আমার এক্স গার্লফ্রেন্ড। আমি কাউকে ভালোবাসতে পারি নাই, তো একবার ডেট করছি জাস্ট, বাট আর ভাল লাগে নাই। যদিও আমি কাউকে সেধে কখনো ডাকি নাই, ওরাই প্রপোজ করেছে, না হয় এসেছে। রাজি না হলে বলেছে একদিন ডেট করে দেখো, ভালো না লাগলে ছেড়ে দাও। ভাল লাগে নাই তাই ছেড়ে এসেছি। 2 ঘন্টা 1 ঘন্টা 2 দিন 1 দিনের গার্লফ্রেন্ড, এরা নাথিং মাচ। ভুলেও যেন ভাবি এসব না জানে, জানলে খবর আছে আপনার। না জানানোটা কি ঠিক হবে? আমি আসলে আমার রিলেশনে লয়াল থাকতে চাই। লয়ালি থাকবেন, বাট মাঝে মাঝে অজানা জিনিস না জানানোই ভালো। এটা সম্পর্কের জন্যই ভাই, মাঝে মাঝে ভালোর জন্য মিথ্যা বললেও সমস্যা নেই। কেটে গিয়েছে 7 দিন। রজনী এর মাঝে 5 দিন কলেজে গিয়েছে, অথচ প্রান্তিককে দেখতে পায়নি একদিনও। মানুষটা কি হারিয়ে গেল? অদ্ভুত কোনো কারণে রজনীর আঁখি যুগল খুঁজে চলেছে 2 আঙুলের মাঝে জ্বলন্ত সিগারেট চেপে রাখা ভয়ঙ্কর ছেলেটাকে, যার চোখে কখনো অগ্নি থেকে আবার কখনো দুষ্টমি থাকে। সেদিন হসপিটালের ব্যবহারটা কি অনেক খারাপ হয়ে গিয়েছিল? অস্থিরতায় ভুগছে রজনী। যে মানুষটা সারাক্ষণ তার পিছে লেগে থাকে, বিগত 7 দিন তার দেখা নেই। আনমনেই প্রান্তিকের ওপর অভিমান হলো রজনীর। এই হলো ছেলেদের ভয়ঙ্কর ভালোবাসা। ইহকাল পরকাল সব কালেই পিছু ছাড়বে না। একদিন কয়টা কথা শোনানো হয়েছে, অমনি ভেঙে গিয়েছে। অদ্ভুত। আমি কেন ভাবছি ওই খারাপ মানুষটার কথা? নিজ থেকে আপদ বিদায় হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। মাথা ঝাড়া দিয়ে প্রান্তিকের চিন্তা বের করে দিল রজনী। কলেজ থেকে ফেরার সময় শ্যামলা বর্ণের একটা ছেলে রজনীর দিকে ফোন ধরে রেখেছে।